আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সব? তোমরা সবাই কেমন আছো? ভাই একটুখানি জানাও ভাইয়ার সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা। এবং বিগত দিনের মতো আজকে আমি আবার তোমাদের সাথে যুক্ত আছি, তোমাদের সোহান ভাইয়া। এবং তোমরা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী জেনে গেছো আজকে কিন্তু আমরা আমাদের কেমিস্ট্রি ওয়ার্কশপের ঠিক 4th নম্বর ক্লাসে আছি। এবং আমরা ইতিমধ্যে আপনাদের 3টি ক্লাস কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবং এই 3টি ক্লাসের মাধ্যমে আমরা যে সকল বিষয় কমপ্লিট করেছি একটুখানি শুরুতেই তোমাদেরকে বলে নেই। সেটা হচ্ছে বিগত দিনে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন এই অধ্যায়ে 2টি ক্লাস নিয়েছি। এবং তার আগে আরও 2টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে, যে ক্লাসগুলোর মাধ্যমে রসায়ন প্রথম পত্রে তোমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটি ব্যতী রেখে বাকি যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি। সো একটু সবাই ক্লাসে দ্রুত ভাইকে জানাও যে ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা এবং সবকিছু তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। যদি সবকিছু পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করব। এবং আমরা এসএসসি 26 ব্যাচকে কথা দিয়েছি যে আমরা 5 ক্লাসের মাধ্যমে তোমাদের রসায়নের পুরো পার্ট কমপ্লিট করে দিব। এরই ধারাবাহিকতায় কিন্তু আমাদের আজকের এই ক্লাসটি। সো সবাই একটু দ্রুত ক্লাসটায় যুক্ত হয়ে যাও এবং সবকিছু পারফেক্ট আছে কিনা একটুখানি ভাইকে জানাও। এবং তোমরা একটু সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও যে আমিও একটুখানি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, যাতে সবাই আমরা একটা টাইম পার্টিসিপেন্ট করতে পারি। আমাদের একটুখানি ক্লাসটা শুরু করতে ডিলে হয়ে গেল। সো এই কারণে আন্তরিকভাবে দুঃখিত যে আসলে ক্লাসটা শুরু করতে একটুখানি ডিলে হয়ে গেল। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান এবং ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা এবং সবকিছু ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটুখানি জাস্ট ভাইকে জানান। যদি এভরিথিং পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিব। এবং আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছি যে আজকে কিন্তু আমরা পরিমাণগত রসায়ন যে আছে এই চ্যাপ্টারের টোটাল পার্ট আমরা কমপ্লিট করে ফেলবো। এবং এই টোটাল পার্টের মাধ্যমে আপনাদের একবারে টোটাল এখান থেকে যা যা যতটুকু পোর্শন দরকার, যতটুকু পোর্শন আপনাদের জানা জরুরি, তার ওভারঅল সিনারিও আলোচনা করা হবে আজকের ক্লাসে। সো একটু সবাই দ্রুত ভাইকে জানান যে আসলে এভরিথিং পারফেক্ট আছে কিনা এবং সবাই সবকিছু ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আমি একটুখানি চেক করে নিচ্ছি যে আসলে এভরিথিং পারফেক্ট আছে কিনা। ওকে। এবং আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে একটা বিষয় বলি যে তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য কিন্তু আমরা ইতিমধ্যে দেখো, আমি একটু ক্লাসের শুরুতেই তোমাদেরকে দেখাই নেই যে এসএসসি 26 ব্যাচকে টার্গেট করে কেমিস্ট্রির লাস্ট অ্যাটাক আমাদের এই 5 ক্লাসেই ফুল কেমিস্ট্রি রিভিশন এর ইতিমধ্যে আপনাদের সাথে কিন্তু আমাদের 8 তারিখের ক্লাস অনুষ্ঠিত হয়েছে, 9 তারিখের হয়েছে এবং 10 তারিখের অনুষ্ঠিত হয়েছে, যেটা বিগত দিনে হয়েছে। এবং আজকে কারেন্ট 11 তারিখে বৃহস্পতিবার আমাদের রসায়ন ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে ঠিক রাত 8টায়। ঠিক রেগুলার বেসিসে কালকেও আমাদের রাত 8টায় আপনাদের জন্য এই ক্লাস অনুষ্ঠিত হবে এবং ওই ক্লাসের মাধ্যমে আমাদের 5টা ক্লাস কমপ্লিট হবে এবং এইচএসসি 26 ব্যাচের কেমিস্ট্রির পুরো দমে আমাদের লাস্ট অ্যাটাক কেমিস্ট্রির কমপ্লিট হয়ে যাবে। সো একটু সবাই একটু ভাইকে জানান। এবং আমাদের এই ক্লাসের সবগুলো প্রশ্ন কিন্তু আমাদের অনুষ্ঠিত হবে আই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজে। তোমরা যারা এখন আমাদের আই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজটা ফলো করো নাই অবশ্যই ফলো করো এবং এখান থেকে তোমরা বেস্ট বেনিফিট পাবা, এতটুকু তোমাদেরকে কথা দিচ্ছি। ওকে, সো চলেন আমরা দেখি। এবং আমাদের পিন কমেন্টটি কিন্তু ইতিমধ্যে তোমরা দেখতে পারবা। তোমরা যারা সায়েন্সের মানুষজন আসো তোমাদের সবার জন্য কিন্তু আমাদের ডেডিকেটেডলি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ। সো সেই গ্রুপগুলোতে অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং সবগুলোর অ্যানাউন্সমেন্ট ওই গ্রুপগুলোর মধ্যে দেওয়া হয়ে থাকে। সো চলেন আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। আমরা যেহেতু ইতিমধ্যে তোমাদেরকে অ্যানাউন্স করে দিয়েছি যে আজকে কিন্তু আমরা পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটি পড়বো। সো এই পরিমাণগত রসায়নের চ্যাপ্টারের ফার্স্ট আমাদের কোশ্চেন এখানে দেওয়া আছে। সো একটু সবাই আনসার করার ট্রাই করেন। আমিও একটুখানি ক্লাসটা আরেকটু শেয়ার করে দিয়ে আমরা মেইন আলোচনায় চলে যাব। সো একটু জাস্ট সবাই একটু জানান। ওকে, ওকে চলেন দেখি আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, ফার্স্ট কোশ্চেনটা আসলে কি করেছে বা ফার্স্ট কোশ্চেনটা আমাদের কাছ থেকে কি জানতে চেয়েছে বা আমরা এখানে কি বলতে পারি। যে এখান থেকে কি বলেছে ফার্স্ট কোশ্চেন আমাদের যে কোনটি আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কি বলেছে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন যেটা বরিশাল বোর্ড 2023 সালে চলে আসছে। এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে ভাই এই কোশ্চেনটা কি একবারে চলে আসছিল? তুমি যদি বিগত সালের বোর্ডের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা যে ভাই এই কোশ্চেনটা কত যে জায়গায় আসছে, শুধুমাত্র তোমার একাডেমিক লাইফে না, মানে শুধুমাত্র বোর্ড পরীক্ষায় এরকমটা না, এটা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু চলে আসছে। এখন বলতে পারো ভাই এই কোশ্চেন কি আসে? হ্যাঁ ভাই এই কোশ্চেনে আসে এবং পরীক্ষায় এই কোশ্চেনগুলো হয়ে থাকে। সো এইখান থেকে তোমরা অনেকবার এই কি করে থাকো, ভুল করে থাকো। সো এই ভুলগুলো কিন্তু করা যাবে না। সবাই একটু আনসার ডট ট্রাই করেন এবং ভাই কোন প্রশ্ন থেকে তোমরা এখান থেকে জাস্ট খুব সহজেই ক্র্যাক করতে পারবা কোশ্চেন, এতটুকু তোমাদেরকে আজকে শিখাই দিবে ভাই। এই চ্যাপ্টার টোটাল ইন ডিটেলস আলোচনা করব, এতটুকু তোমাদেরকে কথা দিচ্ছি। সবাই একটু আনসার করার ট্রাই করেন। আমরা প্রথম প্রশ্ন থেকে একবারে দেখা শুরু করব। এবং এইখানের মধ্যে যেহেতু আমাদের কোশ্চেন করেছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কি বলেছে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে আমাদেরকে সেটা আমাদের কাছ
আসতে জানতে চেয়েছে। এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে আসলে কি বুঝি আমরা সেটা দেখবো। আমরা জানি পদার্থ বেসিক্যালি দুইটা ওয়েতে ক্লাসিফাইড করা হয় থাকে, একটাকে বলা থাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো এইখানের মধ্যে যেহেতু বলছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কি কি হয় থাকে, যে সকল পদার্থের ঘনমাত্রা কি হয় থাকে ভাইয়া, ঘনমাত্রা আনচেঞ্জড থাকে ম্যাক্সিমাম টাইম এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, এবং যারা বাতাসের সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তার ঘনমাত্রা কোনোভাবে চেঞ্জ করে না, মানে অপরিবর্তিত থাকে, এরকম জিনিসটাকে বলা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো যে কাজটা করে থাকে সেটা হচ্ছে এই পদার্থগুলো আমরা কিভাবে চিনবো বা কোন কোন পদার্থগুলোকে আমরা আসলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি, সেই বিষয়টা যদি তুমি জানতে হয় তাহলে সেখানে একটা শর্টকাট ট্যাকটিক্স জানতে পারলে তুমি খুব সহজেই এখান থেকে বিষয়টাকে ক্র্যাক করতে পারবা। সেটা হচ্ছে কি ভাই, একটা বিষয় মাথায় রাখবা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের এক্সাম্পল বা উদাহরণ বা কোন কোন পদার্থগুলো হয় থাকে সেই বিষয়টা জানার জন্য তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই সি যেখানে থাকবা সেখানেই কি করবা, যে ভাই সি এদের মাঝে থাকতে হবে বা কার্বন এদের মাঝে থাকতে হবে, মানে সি থাকতে হবে। এখন সি থাকতে হবে, আমি বলে দিলাম যে ভাই সি থাকতে হবে, এখন সি থাকতে হবে। এখন তোমাদের মনে কোশ্চেন না জাগতে পারে, থাকতে হবে, তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে ভাই এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাঝে সি আছে, এই হাইড্রোক্লোরিকটা হবে না, এই হাইড্রোক্লোরিকটা হবে না, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না। কারণ কি, এটা আনসেন্সড অবস্থায় থাকে না তার ঘনমাত্রা, এবং দীর্ঘদিন ধরে কি করা যায় না ভাইয়া, যে প্রমাণ ঘনমাত্রা এখান থেকে যদিও পাওয়া যায় বাট এখান থেকে এটা আনসেন্সড অবস্থায় থাকে না, আর এটা বায়ু বা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অর্থাৎ নিজেকে পরিবর্তনশীল করে ফেলে, যার কারণে আমরা এখান থেকে এই অপশনটাকে বলতে পারবো না। এখন ভাই যেহেতু বলছি কার্বন থাকতে হবে, তাহলে ভাই চলো একটু, এবং বলে দিয়েছি হাইড্রোক্লোরিকটা হবে না, সো এই হাইড্রোক্লোরিক অপশনটা হওয়ার কোনো চান্স নাই, যেটা হচ্ছে কি ভাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কি বলতো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে কি ভাই সেকেন্ডারি, যেটা প্রাইমারি হবে না সেটা অবভিয়াসলি কি হবে, সেকেন্ডারি পদার্থ হবে। এবং এইখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমি বলতেছি কি ভাই সেকেন্ডারি, সেকেন্ডারি কেন সেকেন্ডারি, কারণ ওইখানের মধ্যে কার্বন নাই। এবং এই যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে আছে এটা হচ্ছে কি ভাই সেকেন্ডারি, কারণ এখানের মধ্যেও কি নাই আমাদের ভাইয়া, এখানের মধ্যেও আমরা দেখতেছি আমাদের সি নাই, কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দেখতেছি এই যে সি এখানে বিদ্যমান আছে। সি এখানে বিদ্যমান থাকার কারণে আমরা বলতেছি এটা হচ্ছে কি ভাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত আনসার, যে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। সো একটু ভাইকে সবাই বলো এই কোশ্চেনটা সবাই ক্লিয়ারলি ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা, এবং এখান থেকে যেভাবেই ঘুরায় পেছায় তোমার কোশ্চেন আসুক তুমি আনসার করতে পারবে কিনা একটুখানি ভাইকে জানাও। যদি সবকিছু পারফেক্ট থাকে এবং তুমি যদি কনফিডেন্ট থাকো যে হ্যাঁ আমি পারবো, তাহলে ভাইকে একটুখানি জাস্ট ওয়াই লিখে জানাই দাও, তাহলে ভাইয়া নেক্সট কোশ্চেনে মুভ করবো। একটুখানি ভাইকে জানাও। এবং একটা বিষয় বলি ভাইয়া, সেটা হচ্ছে কি ভাই, তুমি যেই কোশ্চেনেই দেখো না কেন ভাই তোমার অ্যাপ্রোচ থাকতে হবে, ভাই তোমার শুরুটা শুরু করতে হবে। তুমি যদি ভাবো যে আসলে আমি কোশ্চেন আনসার করব না, ভাই যা বলতেছে বলুক বাট আমি আনসার করব না, তাহলে ভাই তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনতেছো। এখন বলতে পারো ভাই কেন, কারণ ভাই তোমার আনসার করার অ্যাবিলিটি বা মন মানসিকতা তোমাকে আগে ক্রিয়েট করতে হবে। যদি তোমার মন মানসিকতা বা আনসার করার অ্যাবিলিটি বা তোমার ভুল হোক, ইটস ডাজেন্ট ম্যাটার, মানুষেরই তো ভুল হয়, বাট কথা হচ্ছে তোমার যদি থিঙ্কিং না থাকে ভাই কোনো একটা বিষয়ের উপর, বা তোমার নিজে থেকে চেষ্টা না থাকে, তাহলে এটার মতো বড় একঘরে চরম দুর্ভাগ্য এই বিষয়টা আর হতে পারে না। সো তোমাদের আনসার করার মেন্টালিটি থাকতে হবে ভাই, আনসার করার ক্যাপাবিলিটি রাখতে হবে এবং নিজেকে ওভাবে একটুখানি গ্রো আপ করতে হবে, তাহলেই ভাই তুমি তোমার লাইফে শাইন করতে পারবা। ওকে, সো একটু ভাইকে জানান যে সবকিছু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, একটুখানি জাস্ট ভাইকে জানাও, তাহলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করবো। ওকে, চলেন আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে ভাই, নেক্সট কোশ্চেনটা আমাদের বলছে এই যে আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম সেটার আলোকেই হচ্ছে আমাদের এই কোশ্চেনটা বেসিক্যালি দেয়া। কি বলেছে, যে কোন দ্রবণটি দীর্ঘদিন ধরে কি করবো ভাই, দীর্ঘদিন ধরে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, কোন দ্রবণটি দীর্ঘদিন ধরে সঠিকভাবে কি করা যায় ভাইয়া, সংরক্ষণ আসলে করা যায়। আর ওই যে বললাম প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যে রয়েছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোকে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যে রয়েছে, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোকে, স্ট্যান্ডার্ড পদার্থ যে রয়েছে এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোকে খুব সহজে কি করা যায় ভাইয়া, দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়, যেগুলোকে আমরা অনেক সুন্দরভাবে কি করতে পারি, দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারি, এবং সংরক্ষণ করে এর ঘনমাত্রা কি করা যায়, ম্যাক্সিমাম টাইম অপরিবর্তিত থাকে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে দেখবো যে এই কোশ্চেনটাও আমাদের কি হবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড কনসেপ্টের মধ্যেই পড়তেছে। সো সালফ্রিক অ্যাসিড তোমরা অনেকেই বলতে পারো, কিন্তু এখানে এস আছে কিন্তু সি নাই, যার কারণে এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো সেকেন্ডারি আবার হলে আমাদের হবে না। সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আমরা দেখেছি সেকেন্ডারি হয়ে থাকে, সো সেকেন্ডারি হলে আমাদের কি হবে না, হবে না। অ্যান্ড দেন 6 সিমিলার হবে ক্ষারীয় পটাশিয়াম পারমাইড, যেটা হচ্ছে কি ভাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে এখানে কি হবে, এখানে আমাদের এইটা হবে কি ভাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হওয়ার কারণে কি হবে, এই কোশ্চেনটার আনসারও আমাদের কি হবে, দেখো একই কোশ্চেন বাট একটুখানি ঘুরায় পেঁচায় কিন্তু চলে আসছে। সো তোমাদের কিভাবে ঘুরায় পেঁচায় কোশ্চেনটা চলে আসতে পারে, এই কারণে কিন্তু আমি এই কোশ্চেনটা রেখেছি, যাতে তোমরা খুব সহজে এইখান থেকে এই বিষয়টা আইডিয়া জেনারেট করে তোমাদের যাতে পরীক্ষায় হলে কোনোভাবে ভুল না হয়, এই জন্যই ভাইয়া কিন্তু এই কোশ্চেনটা এখানে রেখেছি। সো একটু ভাইকে জানান যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা।
একটু ভাইকে জানান যে আসলে সব কিছু আপনারা পারফেক্টলি বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। একটু ভাইকে জানাও যে এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে চলেন তাহলে আমরা আমাদের নেক্সট কোশ্চেন এখন মুভ করব। ওকে 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 চলেন আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করব। নেক্সট কোশ্চেন আসলে আমাদেরকে কি বলেছে সেটা একটু আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেন বলতে আমাদের 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখি যে ভাই প্রমাণ অবস্থায় কোন অবস্থা বলছে, প্রমাণ অবস্থা বলছে। এখন প্রমাণ অবস্থা বলতে আমরা কি বুঝি, যে প্রমাণ অবস্থা বলতে আমরা এসটিপি কে বুঝি, কি বুঝি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার যে রয়েছে এই অবস্থাটাকে বলা হয় প্রমাণ অবস্থা। এই প্রমাণ অবস্থায় কি বলা আছে 10 সেন্টিমিটার কিউব, 10 কি আছে ভাই সেন্টিমিটার কিউব, যেটা হচ্ছে কি ভাই আমাদের আয়তনকে বলেছে। আমরা জানি আয়তন যে আছে, এই আয়তন যে আছে আয়তনের আমরা বিগত দিনে দেখাইছিলাম আপনাদেরকে পরিবেশন চ্যাপ্টার, আয়তন এসআই হোক কি হয় থেকে, এসআই হোক হয় থেকে আমাদের মিটার কিউব, এবং আমরা জানি 1 মিটার কিউব ইকুয়াল কি লেখা যায় 1000 লিটার, কি লেখা যায় 1000 লিটার, এবং আমরা জানি 1 ডেসিমিটার কিউব যা বোঝায় 1 লিটার তাই বোঝায়, এন্ড দেন আমরা জানি 1 সেন্টিমিটার কিউব যা বোঝায় 1 মিলিমিটার তাই বোঝায়, এন্ড দেন 1 সিসিও তাই বোঝায়। সো ওই কনসেপ্ট থেকে আমরা জানি 1 লিটার ইকুয়াল কি লেখা যায় 1000 মিলিমিটার বলা যায়। সো এই কনসেপ্টটা থেকে আমরা হচ্ছে এই কোশ্চেনের আনসার খুব সহজে এখান থেকে করতে পারবো, ক্র্যাক করতে পারবো, খুব সহজে এখান থেকে কি করতে পারবো ভাইয়া, ক্র্যাক করতে পারবো। এখন চলেন আমরা দেখি আসলে কি এটা কিভাবে ক্র্যাক করি। এন্ড দেন এখানে আমাকে বলেছে ভরের কথা, কার ভরের কথা, অ্যামোনিয়া গ্যাসের ভরের কথা, অর্থাৎ এটা আমাদের কাছ থেকে কি চাচ্ছে ডাব্লিউ ইকুয়াল হোয়াট, এবং কোন ভর, অ্যামোনিয়ার ভর। আমরা জানি অ্যামোনিয়া অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত হয় থেকে, নাইট্রোজেন হচ্ছে 14, 14 3 17 হয়, যেটা গ্রামে হবে আমাদের চলে আসবে। এখন কথা হচ্ছে এখান থেকে ভি দেওয়া আছে অ্যান্ড এইটা দেওয়া আছে, আমরা জানি মোল সংখ্যা যে রয়েছে মোল ইকুয়াল এন ইকুয়াল কি হয়ে যায় এসভি, এসভি অর্থাৎ এটা হচ্ছে ঘনমাত্রা আর এটা হচ্ছে আমাদের কি ভাই আয়তন, যেটা আমরা লিটারে নিয়ে থাকি। আমরা জানি কোনো বস্তুর ভর বা আণবিক ভর দ্বারা ভাগ করলে পাওয়া যায় ভিএসটিপি আয়তন বা হচ্ছে 22.4 লিটার দ্বারা আমাদের ভাগ করতে হয়, লিটার দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাই। এন্ড দেন আমরা এখান থেকে আরো একটা জানি সেটা অণুর সংখ্যা বা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এই জিনিসটাও লেখা যায়। এই কনসেপ্টটা যদি মাথায় থাকে তোমার, তাহলে তুমি এখান থেকে খুব সহজে এই কোশ্চেনটা ক্র্যাক করতে পারবে। যেহেতু আমাদের এখান থেকে ভি দেওয়া আছে, অর্থাৎ কিসে দেওয়া আছে, প্রমাণ অবস্থা, অর্থাৎ ভিএসটিপিতে আমাদের দেওয়া আছে কত 10 সেন্টিমিটার কিউব, মানে আমাদের কি করতে হবে ভাইয়া ভিএসটিপিতে 10 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তার মানে কি এটা আমাকে মিটার কিউবে নিতে হবে, সরি আমাদের কি করতে হবে যে ভাইয়া এটা লিটার যে আছে লিটারে তুমি নিতে পারো, অ্যান্ড দেন তুমি চাইলে ভাই এটাকে কি করতে পারো যে ভাই এটাকে তুমি লিটারে কনভার্ট করতে পারো, অথবা হচ্ছে তুমি এই জিনিসটাকে হচ্ছে মিলিলিটারে কনভার্ট করতে পারো। আমি কি করলাম এইটা যে 10 সেন্টিমিটার কিউব যা আছে 10 সেন্টিমিটার কিউবে রাখলাম, আমি এইটাকে কি করলাম 22.4 যে আছে এইটাকে আমি কি করলাম 1000 দ্বারা গুণ করলাম, তাহলে এটা আমাদের কি হলো মিলিলিটার বা সেন্টিমিটার কিউবে পরিণত হয়েছে। সো একক এখন আমি সেম সেম রাখলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি কি বললাম এই যে এই দুটার মধ্যে আমি রিলেশন করতেছি, কেন, কারণ আমি ভর লাগবে, বস্তুর ভর লাগবে ডাব্লিউ, বা এখানে আণবিক ভর কত আমি পাইছি 17, তাহলে 17 যদি পাই আমি এইটা দ্বারা এটা আমি ডিভাইড করলে আমি কত পাবো সেটা একটুখানি ভাইকে জানাও, তাহলে আমরা হচ্ছে এখানে এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবো। অর্থাৎ আমরা এখান থেকে জাস্ট যদি একটা কাজ করি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল আমি যদি বলি ডাব্লিউ ইকুয়াল 170 বাই হচ্ছে কি করবো 22.4 ইন্টু কি করবো 1000 দ্বারা গুণ করলে আমি যা পাবো তাই হচ্ছে আমার এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। একটুখানি ভাইকে ক্যালকুলেশন করে জানাই দাও তো যে ভাই এই কোশ্চেনের আনসার কত হবে, একটু জাস্ট ক্যালকুলেশন করে একটু ভাইকে জানাই দাও যে আসলে ভাইয়া আনসারটা কত আসে আমাদের। সবাই একটু খাতা কলম নিয়ে বসতে হবে মানে পড়ালেখার সময় অবভিয়াসলি। একটু সবাই ভাইকে জানাও যে আসলে এটার আনসার কত আসে। 7.5 ইনটু 10 ইনভার্স 3, 7.5 ইনটু 10 ইনভার্স কি আসতেছে আমাদের 7.5 ইনটু 10 ইনভার্স 3 আসে, 7.5 ইনটু 10 ইনভার্স 3 এত কি আসতেছে গ্রাম আমাদের চলে আসে, এত গ্রাম চলে আসছে, অর্থাৎ 7.58। এই যে ভাই 5.5 আছে এটা হবে না, 10 ইনভার্স 2 এখানে এটাও হবে না, এই যে 6.5 আছে এটা হবে না। সো কারেক্ট আনসার আমাদের কি আসতেছে ভাই এইটা আসছে, কারেক্ট আনসার কি আসতেছে
ঘ নাম্বারটা চলে আসছে। দেখো আমরা খুব সহজে কি করলাম, জাস্ট এখান থেকে এই ফর্মুলাটা যদি মাথায় রাখতে পারো তাহলে ভাই তোমার জন্য একবারে ইজি হয়ে যায়। অ্যান্ড দেন জানো তোমরা হচ্ছে মল যে আছে, এন যে আছে, এন এর দেখো কি হয় মল না, এই যে এন ইকুয়াল এস ভি বললাম আমি, এস হচ্ছে কি ভাই ঘনমাত্রা না, যেহেতু আমরা ঘনমাত্রা জানি, ঘনমাত্রা হোক কি হয় মল পার লিটার, মল পার লিটার, আর আয়তনের হোক কি হয় ভাই লিটার হয়ে থাকে। সো এই মল পার লিটার আর লিটারের এইখান থেকে আমরা পাই এন ইকুয়াল হচ্ছে মল, এই কারণে এন ইকুয়াল এস ভি আমরা বলতে পারি। ওকে, চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করি। 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, 4 নম্বর কোশ্চেন বলছে এখান থেকে যে 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার। দ্রবণের কি বলছে ঘনমাত্রা কত মোলার। এখন ঘনমাত্রা যেহেতু চাইছে আমাদের, অর্থাৎ এসের মান আমাদের কাছ থেকে জানতে যাচ্ছে যে আসলে ঘনমাত্রা কত হবে, সেই বিষয়টা আমাদের কাছ থেকে জানতে চাই। এখন ঘনমাত্রা যে বিষয়টা আছে, এই ঘনমাত্রাটা আমরা বিভিন্ন ধরনের ঘনমাত্রা জানি, সেই ঘনমাত্রার আসলে কোন রেশিওতে কীভাবে আমরা বের করবো সেই বিষয়টা আমরা এখান থেকে সুন্দর মতো আগে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবো, তাহলে আমাদের জন্য সব থেকে ইজি হবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটা বিষয় কনসেপ্ট, সেটা হচ্ছে এন ইকুয়াল কি লেখা যায়, এন ইকুয়াল লেখা যায় এস ভি, অর্থাৎ ঘনমাত্রা যে আছে এখানে এস ইকুয়াল আমি বলতে পারবো এন বাই ভি, যেটাকে আমরা বলতেছি ঘনমাত্রা। এন হচ্ছে মোল আর এটা হচ্ছে কি ভাইয়া আয়তন। এখন আমার কথা হচ্ছে এখান থেকে এস যে আছে, এস এর পার্ট আমরা পাইলাম। এখন এস ইকুয়াল আমি আবার বলতে পারবো এরকম, এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ভি আমি বলতে পারবো, যখন এই ভি এর মান কি হবে মিলিলিটারে হবে। আমি আবার এখান থেকে বলতে পারবো যে ভাই এস ইকুয়াল এরকমও লেখা যায়, এস ইকুয়াল লেখা যাবে যদি আমি কি করতে ডাব্লিউ এম ভি বললাম, এখান থেকে ভি যে আছে এম ভি, এম ভি এটা আমি লিটারে হোকে নিলাম, আমি এইভাবে লিখতে পারবো। অ্যান্ড এখানে রো এর মধ্যেও সম্পর্ক করা যায়, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল আমরা বলতে সরি এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1000, এখান থেকে এম ভি এখানে রো যে আছে মাল্টিপ্লিকেশন করে দিয়ে এখান থেকে হচ্ছে ঘনত্ব যদি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকেও এটা বের করতে পারি। বাট তোমাদের লেভেলে আপাতত এতটুকু লাগবে, এতটুকু জাস্ট দেখো। অ্যান্ড দেন এখান থেকে যদি আমাদের পার্সেন্টেজ দিয়ে ঘনমাত্রা থাকে, অর্থাৎ শতকরায় যদি আমাদের দেওয়া থাকে এক্স পার্সেন্ট যদি কি থাকে ঘনমাত্রা, ঘনমাত্রা মানে পার্সেন্টেজে যদি আমাদের দেওয়া থাকে, পার্সেন্টেজে যদি দেওয়া থাকে তাহলে ঘনমাত্রা কি হয় আমরা বের করবো। ঘনমাত্রা বের করার ওয়েটা হচ্ছে এস ইকুয়াল যদি হয় থাকে, তাহলে এখান থেকে আমি এক্স ইন্টু কি করবো ভাইয়া 10, অর্থাৎ এটা হচ্ছে শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ আমাদের যতটুকু দেওয়া থাকবে সেটা পরিমাণ বাই হচ্ছে কি করবো ভাইয়া এম দ্বারা ডিভাইড করবো, এম দ্বারা ডিভাইড করবো, তাহলে আমরা এখান থেকে আনসার পেয়ে যাবো। এখন বলতে পারো ভাই কেমনে, এই যে যেহেতু আমাদের এখানে কি আছে পার্সেন্টেজে দেওয়া আছে, আর এই জিনিসের সাথে এই জিনিস আমাদের মিলে যাচ্ছে, পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজে আমাদের দেওয়া আছে, তার মানে এইটা হচ্ছে কিসের মান, এটা আমাদের অবভিয়াসলি এক্স এর মান। এক্স এর মান যদি হয় থাকে, আমরা জানি সোডিয়াম কার্বনেট যে রয়েছে, সোডিয়াম কার্বনেট কি হয় থাকে তার আণবিক ভর কত হয় থাকে 106, কারণ সোডিয়াম হচ্ছে 46, কার্বন হচ্ছে আমাদের 12 আর অক্সিজেন হচ্ছে 348, সো ওখান থেকে আমাদের যোগ করলে 106 চলে আসে। সো এই কনসেপ্ট থেকে আমরা এখান থেকে ঘনমাত্রাটা বের করবো পার্সেন্টেজের, সেটা হচ্ছে কি ভাই এস এর মান কত, এক্স এর মান কত আছে 5 ইন্টু কত ভাইয়া 10 বাই কি দেওয়া আছে 106, অর্থাৎ 150 বাই কি আছে 50 বাই আছে 106, তাহলে 0 পয়েন্ট সামথিং লাগে আনসার আমাদের, 0 পয়েন্ট সামথিং। সো একটু সবাই ভাইয়াকে বলো যে আসলে এই কোশ্চেনের আনসার কি হবে, সবাই একটু রেসপন্স করেন যে ভাইয়া এই কোশ্চেনের আনসার আসলে কত হবে। সবাই একটু ভাইকে জানাও যে আসলে এই কোশ্চেনটা তাহলে আনসার কত আসতেছে আমাদের, একটু জাস্ট ক্যালকুলেশন করলেই তোমরা বলে দিতে পারবা যে আসলে এই কোশ্চেনের আনসার কত। 0.47 আসতেছে, 0.47 কত আসে 0.47, অর্থাৎ এখান থেকে দেখো আমাদের অপশন দেওয়া আছে 0.47, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত বা পারফেক্ট আনসার। ওকে, সো দেখো আমরা জাস্ট খুব সহজে এইখানকার কনসেপ্ট যদি তোমার জানা থাকে, তুমি যদি এই কনসেপ্টগুলো মাথায় নিয়ে যেতে পারো বা খুব সহজেই ক্র্যাক করা তোমার জন্য একবারে কি হবে ইজি হয়ে যাবে। এখান থেকে অপশন জাস্ট দেখবা আর কি করবা কনসেপ্ট মাথায় নিবা আর হচ্ছে ধুমা আছে কি করবা আনসার করবা, তাহলেই আমাদের সব কিছু পোর্শন কী হয়ে যাবে শেষ হয়ে যাবে। সো চলেন আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, 5 নম্বর কোশ্চেন আসলে কি বলছে আমাদের, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 2.5% ঘনমাত্রা পিপিএম এ কত। এখন বলতে পারো ভাই পিপিএম এটা আবার কি, ওই যে ঘনমাত্রা আমরা বের করলাম না, ঘনমাত্রার মধ্যে আমাদের আবার আছে 2-3টা পার্ট আছে, একটা হচ্ছে মোলারিটি নর্মালিটি যে আছে, মোলারিটির পার্টও আমাদের আছে। সো ওই কনসেপ্টের আলোকে এখান থেকে আমি যদি একটুখানি বলি তোমাদেরকে যে ভাই পিপিএমটা আসলে কি জিনিস। পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন। এখানে পিপিএম ঘনমাত্রার মধ্যে আমরা 3টে পার্ট দেখবো, পিপিএম, পিপিবি, আরেকটা হচ্ছে পিপিটি। সো এটার থেকে এটা হচ্ছে 1000 গুণ বড়, এটার থেকে আবার এটা হচ্ছে 1000 গুণ বড়। সো এখান থেকে এতটুকু জাস্ট একটু মাথায় রাখো। পিপিএম যা আছে যেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার একক কনসেপ্টে আমরা কি থেকে নিয়ে থাকি।
এখন এই পিপিএম যে আছে এই পিপিএম এর ক্ষেত্রে এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে অ্যান্ড দেন হচ্ছে 2.5% দ্রবণের ঘনমাত্রা। যখন পিপিএম এরকমভাবে বলবে আমাদেরকে, অর্থাৎ মিলিগ্রাম পার লিটারে নেবে, তখন পিপিএম এর ক্ষেত্রে ঘনমাত্রা আমাদের বের করার ওয়ে হচ্ছে যদি আমাদের ঘনমাত্রা দেওয়া থাকে এবং আণবিক ভর যদি দেওয়া থাকে ইন্টু হচ্ছে 10 কিউব আমি বলবো। আর যদি আমাদের কি থাকে ভাই পিপিএম এর যদি পার্সেন্টেজে দেওয়া থাকে এক্স পার্সেন্টেজ ইন্টু হচ্ছে কি ভাই 10⁴। এই দুটো কনসেপ্ট যদি তোমার জানা থাকে তুমি খুব সহজে এখান থেকে জাস্ট কি করতে পারবা, আনসার করতে পারবা। যদি এই জিনিসটাকে পিপিবি এর মধ্যে আমি কনভার্ট করি, পিপিবি পার্টস পার মিলিয়ন, এসে আমি ইন্টু কি বলবো 10⁴ কি হবে, এটার থেকে 6 হবে এবং x⁴ ইকুয়াল হচ্ছে কি বলবো ভাই 10⁴ কি হবে 10�7 হবে। অ্যান্ড দেন পিপিটি যে রয়েছে পিপিটি এর ক্ষেত্রে কি হবে এস এম ইন্টু 10⁻⁴ কি হবে 9 ইন্টু হচ্ছে এক্স পার্সেন্টেজ ইন্টু হচ্ছে 10⁻⁴ কত হবে 10। সো এইখান থেকে তুমি জাস্ট এখান থেকে এটা খুব সহজে কি করতে পারবা, এই পোর্শনটা ক্র্যাক করতে পারবা। জাস্ট এখান থেকে এতটুকু পোর্শন যদি তুমি দেখো তাহলে তোমার জন্য একবারে কি হবে ইজি হয়ে যাবে যে আসলে তুমি কীভাবে আনসারটা করবে। সো এখান থেকে আমরা দেখতেছি কি আছে ভাই আমাদের পার্সেন্টেজের পার্ট দিয়ে আছে, অর্থাৎ আমাদের ঘনমাত্রা ডিরেক্ট যে ঘনমাত্রা আছে এই ডিরেক্ট ঘনমাত্রা আর হচ্ছে কি আণবিক ভর যে আছে এই দুটো পোর্শন আমাদের দেওয়া নেই। আমাদের অপশনের মধ্যে কি দেওয়া আছে, আমাদের অপশন বলতে হচ্ছে কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে যে ভাই x% অর্থাৎ পার্সেন্ট শতকরা পরিমাণ দেওয়া আছে, অ্যান্ড সেটাকে বলছে পিপিএম হকে আমাদের কি করছে ঘনমাত্রাটা বের করতে বলছে। সো আমাদের জাস্ট আমি এখান থেকে এই কনসেপ্ট যদি আমার জানা থাকে আমি খুব সহজে কি করতে পারবো কোশ্চেনটা ক্র্যাক করতে পারবো না। সো ওই কনসেপ্ট নিয়ে আমরা হচ্ছে এখান থেকে কী করবো ভাই, ওই যে পিপিএম আমরা দেখছিলাম এক্স এর পার্সেন্টেজ কত 2.5 এখানে দেওয়া আছে ইন্টু 10⁻⁴ কী করবো ভাইয়া 10⁻⁴। এখন এই যে 2.5 ইন্টু 10⁻⁴ যে আছে এখান থেকে আমি জাস্ট কী করবো 10 দ্বারা হচ্ছে কী করবো ডিভাইড করে দেবো, অর্থাৎ 25 ইন্টু হচ্ছে কি কিউব, অর্থাৎ 25 ইন্টু 0.00 1000 দ্বারা গুণ করলে 25,000। সো 2.5 ইন্টু 10 কিউব আমি বলে দিতে পারি। এই যে জাস্ট এইটাই হবে আমাদের কি ভাইয়া এখান থেকে কাঙ্ক্ষিত আছে। দেখো খুব কঠিন যে ভাই পিপিএম পিপিবি পিপিটি এর ম্যাথ কিন্তু তোমাদের সিকিউ এর মধ্যে চলে আসতে পারে। সো এই কনসেপ্টগুলো জাস্ট কাজে লাগিয়ে তুমি যদি বসায় দাও তাহলে তুমি একবারে সুন্দর মতো সব কিছু ক্লিয়ার কাট হয়ে যাবে আমাদের জন্য আশা করি। ওকে, সো একটু ভাইকে বলো যে এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা এবং সবাই ক্লিয়ারলি সবটুকু পোষণ বুঝতে পারছেন কিনা। এবং এখান থেকে ঘনমাত্রার যে বিষয়টা আছে আমি একটুখানি যদি বলি তোমাদেরকে, ঘনমাত্রা আমাদের বেসিক্যালি কী হয় থাকে 3 ধরনের হয় থাকে। একটা হচ্ছে মোলারিটি, ঘনমাত্রা যে আছে ঘনমাত্রা আমাদের বেসিক্যালি 3টা পার্ট হয় থাকে। একটা হচ্ছে মোলারিটি, মোলালিটি, আরেকটা হচ্ছে নর্মালিটি। নর্মালিটিটা বেসিক্যালি এন দ্বারা প্রকাশ করা থাকে, যেটা এস ইন্টু ই এই কনসেপ্ট দিয়ে হচ্ছে তুমি মাথা রাখতে পারবা, এবং মোলারিটি তো আমরা হচ্ছে বেসিক্যালি এস দ্বারাই প্রকাশ করতে আর মোলারিটিকে এম দ্বারা প্রকাশ করা হয়। সো এইটা হচ্ছে তোমার সব থেকে বেশি পরিমাণে কাজে লাগে, দ্যাটস ওয়াই এই দুটো কনসেপ্ট আমাদেরকে জানা থাকা লাগবে। ওকে, সো আমরা মোলারিটির যেহেতু কনসেপ্ট জেনে ফেলেছি, নর্মালিটির মধ্যে হচ্ছে এই যে ই যে আছে ই আমি বিগত দিনে আপনাদেরকে বলছিলাম যে তুল্য সংখ্যা বোঝায়। কি বোঝায়? ইটা হচ্ছে তুল্য সংখ্যা। ওকে, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে এখান থেকে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার আমরা পেয়ে গেছি এবং এখানকার কনসেপ্ট আমাদের দেখে ফেলেছি। সো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে 6 নাম্বার, যে 0.05 মোল অর্থাৎ 0.05 মোল যে আছে এই মোল সালফ্রিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা পিপিএম হবে কত। সো ঘনমাত্রা ওই যে পিপিএম এর যে কনসেপ্টটা আমি দেখাইছিলাম সেটার আলোকেই হচ্ছে আর একটা হচ্ছে এখানে এই প্রশ্নটা দেখানো হয়েছে যে আসলে এটার আমাদের আনসার কত হবে। সো একটু সবাই ভাইকে বলো যে ভাই এই কোশ্চেনটার আনসার আসলে আমাদের কত হবে এবং আমরা এখান থেকে কীভাবে এই কোশ্চেনটার আনসার বের করতে পারি। সো একটু ভাইকে জানাও যে আসলে এই কোশ্চেনটার আনসার কত হবে। একটু সবাই একটু ভাইয়ের সাথে রেসপন্স করেন এবং ভাইকে জানান। একটু ভাইকে জানান যে আসলে ওকে দেখো এই কোশ্চেনটা আমরা কীভাবে ক্র্যাক করবো একটুখানি দেখি। ওই যে আমি বলছিলাম আপনাদেরকে আগেই যে ভাই এইটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে ভাই এস দেওয়া আছে। আমরা জানি সালফ্রিক অ্যাসিড যে রয়েছে এই H2SO4 সালফ্রিক অ্যাসিডের আণবিক ভর কত হয় থাকে 98 হয় থাকে। সো পিপিএম যেহেতু বলছে পিপিএম ইকুয়াল আমি কি বলবো এস এম ইন্টু কী করবো 10⁻⁴ কী করবো ভাই কিউব। সো এসের মান কত দেওয়া আছে 0.05, এম এর মান কত দেওয়া আছে 98 ইন্টু কী দেওয়া আছে 10⁻⁴ কিউব। সো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে এখানকার এই কোশ্চেনের আনসার পেয়ে যাবো। সো একটু ভাইকে বলো যে আসলে এটা আমাদের আনসারটা আসলে কত হয়। একটুখানি সবাই নিজেরাই চেষ্টা করো, কারণ হচ্ছে ভাইয়া দেখো পরীক্ষার হলে কিন্তু তোমাকেই বসতে হবে, বাট ক্যালকুলেশনগুলো
তোমরা যখন নিজেরাই করবা তখন হচ্ছে তোমাদের জন্য সব কিছু একবার ইজি হয়ে যাবে, তখন তোমার বিষয়গুলো আত্মস্থ হয়ে থাকবে তোমার মাঝে। 4900 আমাদের চলে আসতেছে, এখান থেকে কি আসতেছে 4900 আসতেছে, অর্থাৎ এই কোশ্চেনের আনসার কি আসছে 4900 আসতেছে। সো প্রিভিয়াস কোশ্চেন পারলে এই কোশ্চেনটা হচ্ছে তোমার জন্য একবারে ইজি হয়ে যাবে। সো 7 নম্বর কোশ্চেন আমরা দেখি যে আসলে 7 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে। সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ কোনটি। যে ভাই আসলে প্রমাণ দ্রবণ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা কি থেকে আগে থেকে জানা থাকে ওই দ্রবণটাকেই বলা থাকে কি ভাই প্রমাণ দ্রবণ। এরকম আমরা কনসেপ্ট জানি বা এই কনসেপ্টটাই জানি যে ভাই প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণ, সেই দ্রবণের কি থেকে ঘনমাত্রা আমরা আগে থেকে জানি যে দ্রবণের ঘনমাত্রা, সেটাকে আমরা বলা থাকি প্রমাণ দ্রবণ। এবং এইখানের মধ্যে ঘনমাত্রা বেসিক্যালি চেঞ্জ হয় না, এরকম অবস্থায় থাকে, অর্থাৎ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় প্রমাণ দ্রবণ। সো এইখানের মধ্যে যদি আমরা একটুখানি দেখি, সব জায়গায় আমাদের কি আছে সালফ্রিক অ্যাসিড দেওয়া আছে, কি আছে সব জায়গায় আমাদের বেসিক্যালি সালফ্রিক অ্যাসিড দেওয়া আছে, এখানেও সালফ্রিক অ্যাসিড, এখানেও সালফ্রিক অ্যাসিড, এখানেও সালফ্রিক অ্যাসিড, অর্থাৎ পদার্থ আমাদের সেম সেম আছে। সো এটা আমরা রেখেছি। কারণ পদার্থর ভর যা আছে, এই ভর তো ভাই আমাদের কি হতে পারে না, যে প্রমাণ হতে পারে না। কেন হতে পারে না ভর? কারণ ভর ভাই চেঞ্জেবল হতে পারে, বায়ু বাষ্প যে কোনো কিছু ঘর্ষণ বা সামথিং লাইক দিয়ে আছে ভাই চেঞ্জ হতে পারে। মোল যে আছে এন দিয়ে প্রকাশ করতেছে, এনটাও আমাদের হবে না, কারণ আমাদের লাগবে কি ভাই ঘনমাত্রা। কি লাগবে? ঘনমাত্রা লাগবে। সো এখান থেকে 1 মিলিলিটার যেটা আমাদের কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে, আয়তন দিলেও হবে না। এই যে 1 মোল অর্থাৎ এইটাই আমাদের দেওয়া আছে কি ভাই ঘনমাত্রা। সো ঘনমাত্রা, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেই দ্রবণটাকে বলা থাকে কি ভাইয়া প্রমাণ দ্রবণ বলা হয়। সো যার কারণে আমাদের কি হবে ভাইয়া প্রমাণ দ্রবণ যা আছে, প্রমাণ দ্রবণের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার কি হবে আমাদের ভাইয়া 1 মোল সালফ্রিক অ্যাসিড হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। ওকে, সো আমরা দেখে ফেললাম আসলে এই কোশ্চেনের আনসার। আমরা ইতিমধ্যে 7টা কোশ্চেন শেষ করে ফেলেছি, আমরা 8 নম্বর কোশ্চেনে মুভ করব। কি বলেছে আমাদের 8 নম্বর কোশ্চেনটা এখানে লক্ষ্য করেন যে কোনটি সেমিমোলার দ্রবণ। এখন ভাই এইখানের মধ্যে সেমিমোলার দ্রবণ, আসলে আমরা হচ্ছে মোলার ঘনমাত্রা যে রয়েছে, মোলার ঘনমাত্রা কখন বলবো, মোলার ঘনমাত্রা যে রয়েছে, মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা হচ্ছে 1 মোল যদি কোনো পদার্থের ঘনমাত্রা হয়, 1 লিটারের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তখন সেটাকে 1 মোল বা প্রমাণ ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা বলে থাকে। এবং যদি কি 0.5 মোল ঘনমাত্রা যদি কি ঘনমাত্রা যদি এত হয়ে থাকে তখন সেটাকে আমরা বলি সেমিমোলার দ্রবণ, বলি সেমিমোলার। আর যদি কি 0.1 মোল ঘনমাত্রা হয় তখন সেটাকে আমরা বলি ডেসিমোলার। কি বলি তখন সেটাকে আমরা ডেসিমোলার বলি। আর যদি আমাদের 0.01 মোল হয়ে থাকে তখন সেটাকে আমরা বলি থাকি সেন্টিমোলার। আর যদি 0.001 মোল হয়ে থাকে তখন সেটাকে আমরা বলি মিলিমোলার। সো এখান থেকে আমাকে একটুখানি ভাইরা বলো যে আসলে আমাদের এই কোশ্চেনের আনসার তাহলে কি হবে, একটুখানি আমাকে বলো যে ভাই এই কোশ্চেনের আনসার তাহলে আমাদের কি হবে। তাহলে দেখো আমরা হচ্ছে এখান থেকে যেহেতু সেমি মোলার বলছে, আমরা সব যত ধরনের মোলার আছে আমাদের সব মোলার আমরা এখানে লিখে ফেলেছি। সো এইখান থেকে আমরা দেখতেছি এইটা হচ্ছে কি ভাই, এইটা হচ্ছে 0.01 যেটাকে আমরা বলেছি মিলিমোলার, সরি এটাকে আমরা বলেছি কি ভাই সেন্টিমোলার। কি বলেছি? সেন্টিমোলার। আর এটাকে বলছি আমরা কি ভাইয়া, এটাকে বলছি আমরা 0.1 ডেসিমোলার। এই 0.05 এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া সেমিমোলার। সো ওই কনসেপ্টের আলোকে আমরা এখান থেকে এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনে কি ভাইয়া কাঙ্ক্ষিত আছে। সো একটু ভাইকে বলো। ও আচ্ছা, ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আল্লাহর রহমতে আসছি ভালো। কি অবস্থা, কেমন আছো? ওকে ভাইয়া, ধন্যবাদ। দেখো আমরা এখান থেকে হচ্ছে সেমিমোলার দ্রবণ যে আছে, সেমিমোলার দ্রবণ এই পার্টটা হচ্ছে আমরা এখান থেকে এটা কমপ্লিট করে ফেললাম। 9 নম্বর কোশ্চেন যে আছে আমাদের, 9 নম্বর কোশ্চেনটা আমরা এখান থেকে দেখবো যে আসলে ভাইয়া 9 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে আসলে, যে কোন নির্দেশকের পিএইচ সীমা হচ্ছে কি ভাইয়া 8 থেকে 10-এর মধ্যে, কোন নির্দেশকের পিএইচ সীমা। এখন এখান থেকে নির্দেশক যে আছে, নির্দেশকের মাধ্যমে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে কি ভাইয়া, নির্দেশকের মাধ্যমে আমাদের বেসিক্যালি যে কোন দ্রবণের ক্ষেত্রে কোন ধরনের আমরা নির্দেশক ইউজ করবো। যেহেতু আমরা জানি এসিড এবং ক্ষার যে আছে, এসিড এবং ক্ষারের এই দ্রবণগুলোর ক্ষেত্রে আসলে যে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার যে আছে, এদের মধ্যে আমাদের যখন রিলেশনটা হয়ে থাকে, এই রিলেশনের মধ্যে আসলে কোন কোন নির্দেশক বা আমরা কোন কোন ইন্ডিকেটর ইউজ করলে আমরা বেসিক্যালি এখান থেকে আউটপুটটা পাবো এবং কোন কোন কালারের হলে আমরা এখান থেকে এই বিষয়টা বুঝতে পারবো, সেই বিষয়টা তুমি এখান থেকে কি করতে পারবা,
অবগত হতে পারবা। সো ওই কনসেপ্টটা দিয়ে এখান থেকে আমাদেরকে বেসিক্যালি কী করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে। এবং আমাদেরকে এখান থেকে যেহেতু বলেছে যে কোন নির্দেশক, অর্থাৎ কোন নির্দেশক আমাদের বেসিক্যালি ইউজ করলে আমরা হচ্ছে এখান থেকে যে তার পিএস সীমাটা কী হবে আমাদের ভাইয়া, পিএস সীমাটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা বলে দিতে পারবো যে 8 থেকে 10-এর মধ্যে হবে। এখন এখান থেকে বেসিক্যালি অম্ল এবং ক্ষারের মধ্যে হচ্ছে আমরা বেসিক্যালি 3-4 ধরনের বেসিক্যালি হচ্ছে রিলেশন দেখে থাকি। এই রিলেশনগুলোর মধ্যে কী কী হয় দেখে, একটা হয় দেখে তীব্র অম্ল তীব্র ক্ষার, তীব্র অম্ল, আরেকটা হয় দেখে তীব্র ক্ষারের মধ্যে আমাদের কী হয় দেখে রিলেশন হতে পারে। তারপরে তীব্র অম্ল দুর্বল ক্ষার, তারপরে হতে পারে দুর্বল অম্ল দুর্বল ক্ষার, তারপর হতে পারে আমাদের কি ভাইয়া দুর্বল অম্ল তীব্র ক্ষার। তীব্র ক্ষার। এখন এদের মধ্যে রিলেশনগুলো যদি আমরা দেখি তাহলে এইখানের মধ্যে আসলে আমরা দেখতে পারবো যে আসলে তীব্র অম্ল তীব্র ক্ষার ক্ষেত্রে যে কোনো নির্দেশক, যত ধরনের যে কোনো নির্দেশক আমরা কি করতে পারবো, নির্দেশক আমরা কি করতে পারবো, নির্দেশক ব্যবহার করতে পারবো, যে কোনো নির্দেশক আমরা কি করতে পারবো ভাইয়া, ব্যবহার করতে পারবো। এবং এখান থেকে তীব্র অম্ল এবং দুর্বল ক্ষার যে রয়েছে এদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড ইউজ করা হয়, রেড ইউজ করে থাকি। এখন মিথাইল অরেঞ্জে আছে, মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে কি থাকে, পিএইচ রেঞ্জ কত থাকে, 3.1 থেকে 4.4 পর্যন্ত আমরা ইউজ করে থাকি। আর মিথাইল রেডের ক্ষেত্রে 4.2 থেকে আমরা কি করে থাকি ভাইয়া, যে 6.3 যে আছে এই রেঞ্জটা ইউজ করে থাকি। আর এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখবো যেটা হচ্ছে কি ভাইয়া, তীব্র অম্ল, আমরা যেহেতু দেখে ফেলেছি তীব্র অম্ল দুটা পোষণেই, এখন দুর্বল অম্ল যে রয়েছে, দুর্বল অম্ল তীব্র ক্ষার, দুর্বল অম্ল তীব্র ক্ষার যে রয়েছে, আর দুর্বল অম্ল দুর্বল ক্ষার যে রয়েছে এটার ক্ষেত্রে কোনো নির্দেশক নাই, এটার ক্ষেত্রে নির্দেশক নাই। বাট এটার ক্ষেত্রে আমরা যে নির্দেশক দেখবো, অর্থাৎ দুর্বল অম্ল তীব্র ক্ষারের ক্ষেত্রে আমরা দেখবো ফেনলফথেলিন, যেটা কি থেকে ফেনলফথেলিন, ফেনলফথ্যালিন। এই ফেনলফথেলিন যে রয়েছে যেটা পিএইচ রেঞ্জ 8 থেকে 10-এর মধ্যে হয়, পিএইচ রেঞ্জ কি হয় থেকে 8 থেকে 10-এর মধ্যে হয়, কি হয় থেকে 8 থেকে 10-এর মধ্যে হয়। এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে মিথাইল অরেঞ্জ মিথাইল রেডের ক্ষেত্রে কি থাকে, 3.1 থেকে 4.4 1 থেকে 4.4 হয় থেকে। এবং এইখানে মিথাইল রেড যে রয়েছে যেটা হচ্ছে 4.2 থেকে 6.3 হয় থেকে। এইটার মধ্যে আমরা পিএইচ রেঞ্জ 8 থেকে কি দেখবো, 10-এর মধ্যে দেখতে পারবো। সো ওই কনসেপ্ট অনুযায়ী আমরা এখান থেকে এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার কি পেয়ে যাচ্ছি ভাইয়া, এইটা পেয়ে যাচ্ছি। ওকে, সো একটু ভাইকে বলো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, এবং এখান থেকে আমাদের ভাইয়া যত নির্দেশক আছে এবং যে ধরনের কম্বিনেশনগুলো হয়ে থাকে এই সবগুলো বিষয় আমরা এখান থেকে দেখে ফেলি। এবং আরও একটা ছন্দের মাধ্যমে আমরা বেসিক্যালি হচ্ছে বলতে পারি যে আসলে কোনটার কালার কীরকম হবে। মিথিলা ব্লু ড্রেসে মিথিলা কি হলো, যে ভাইয়া ওই কনসেপ্ট দিয়ে হচ্ছে বা ওই আমরা এখান থেকে দিয়ে মাথায় রাখতে পারি। ওকে, ব্লু ড্রেসে হানিপ ও মিথিলা রেডি হল, ওই কনসেপ্ট দিয়ে আমরা হচ্ছে এখান থেকে বলে দিতে পারি। ওকে, যে আসলে তীব্র অম্ল তীব্র ক্ষারের মধ্যে হচ্ছে কী ধরনের আমাদের বর্ণ হবে, সো সেটা একটুখানি সবাই নিজ দায়িত্বে দেখে নেবেন। ওকে, সো একটু ভাইকে বলেন যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু ভাইকে বলো, একটু ভাইকে জানান যে আসলে এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা, এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, এবং সবটুকু প্রশ্ন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, একটু জাস্ট ভাইকে জানাও। ওকে ভাইয়া, চল আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করবো। 10 নাম্বার কোশ্চেন দেখো, 10 নাম্বার কোশ্চেন আমাদের যেহেতু ইতিমধ্যে হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে কি করছি, এই কোশ্চেনের আনসার বলে দিয়েছি, আমরা এই কোশ্চেনের আনসার ইতিমধ্যে আমরা বলে দিয়েছি। দেখো একই কোশ্চেন বারবার একটুখানি ঘুরায় প্রায় চলে আসতেছে যে ভাই ফেনলফথেলিন যে রয়েছে এটার বর্ণ পরিবর্তনে পিএইচ পরিসর কত। সো এটার বর্ণ পরিবর্তনে পিএইচ পরিসর কত, যেটা ইতিমধ্যে আমি আলোচনা করেই ফেলেছি আপনাদের সামনে। সো আমি এখান থেকে একটুখানি বলে দিই যে আসলে আপনাদের কোনটার ক্ষেত্রে কী ধরনের বর্ণ আমাদের ইউজ হয়ে থাকে সেটা আমরা দেখব। যে ভাই ব্লু ড্রেসে কি বলছিলাম, ব্লু ড্রেসে হানিপ ও মিথিলা রেডি হলো, ব্লু ড্রেস পরে হানিপ এবং মিথিলা কি করছে, রেডি হয়েছে। এখন ব্লু থেকে কি মাথায় রাখবা, ব্লু থেকে মাথায় রাখবো
থাইমাল ব্লু আর ব্রোমোথাইমাল ব্লু, থাইমাল ব্লু আরেকটা হচ্ছে ব্রোমোথাইমাল ব্লু। ব্রোমোথাইমাল ব্লু। এখন এইখানের মধ্যে দেখবো কি ভাইয়া, এইটা হবে কি ভাইয়া, সর্বপ্রথম আমরা দেখবো কি এই যে থাইমাল ব্লু এবং ব্রোমোথাইমাল ব্লু যে আছে এটা অম্লীয় মাধ্যমে কি হবে, অম্লীয় মাধ্যমে কি হবে, আর হচ্ছে ক্ষারীয় মাধ্যমে কি দেখা যাবে। এই যে ড্রেসে থেকে কোনো কিছু মাথায় রাখবো না, হওয়া থেকে হচ্ছে কি ভাইয়া হলুদ, অর্থাৎ হলুদ দেখা যাবে অম্লীয় মাধ্যমে, আর নি থেকে হচ্ছে কি ভাইয়া, নি থেকে হচ্ছে কি নীল দেখা যাবে ক্ষারীয় মাধ্যমে, নি থেকে কি দেখা যাবে, নীল দেখা যাবে ক্ষারীয় মাধ্যমে। অর্থাৎ ব্লু ড্রেসে হানি এবং মিথিলা, মিথি থেকে আমরা মাথা রাখবো মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড, মি থেকে মাথা রাখবো মিথাইল অরেঞ্জ আর মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। এদের মধ্যে মিথিলা, ল থেকে হচ্ছে দেখবো লাল, এই যে ল থেকে মাথা রাখবো কি ভাইয়া লাল, অম্লীয়তে কি হবে লাল, অম্লীয়তে কি হবে লাল হবে, আর ক্ষারীয়তে কি হবে হলুদ হবে, ক্ষারীয়তে কি হবে, ক্ষারীয়তে হবে হলুদ। আর এখান থেকে আমরা দেখবো মিথিলা রেড ক্রিসল, এই রেডি থেকে হচ্ছে রেড ক্রিসল, রেড ক্রিসল আর ফেনল রেড। এদের মধ্যে অম্লীয় মাধ্যমে আমরা কি দেখবো, অম্লীয় মাধ্যমে দেখবো আমরা হলুদ, এই যে হ থেকে হচ্ছে হলুদ আর ল থেকে হচ্ছে লাল, অম্লীয় মাধ্যমে হলুদ আর ক্ষারীয় মাধ্যমে লাল। সো এই দুইটা কনসেপ্ট এখান থেকে দেখলে আমাদের হয়ে যাবে। সো দেখো আমরা কত সহজে হচ্ছে এই বিষয়গুলোকে এখান থেকে হচ্ছে ক্র্যাক করতে পারি। এবং ফেনোলফথ্যালিন যে রয়েছে, ফেনোলফথ্যালিনের ক্ষেত্রে আমরা জানি যেটা প্রিভিয়াস কিছুক্ষণ আগে আমরা দেখেছি 8 থেকে 8.2 থেকে আমাদের কী হবে ভাইয়া 10-এর মধ্যে হয়ে যাবে। সো এখান থেকে এই কনসেপ্ট থেকে আমরা এখান থেকে দেখলাম যে আসলে ইন্ডিকেটর যে আছে অর্থাৎ নির্দেশক যে আছে, নির্দেশকগুলো আসলে কীভাবে কাজ করে থাকে, এই বিষয়ের ওভারঅল সিনারিও আমরা হচ্ছে আমাদের যদি অম্লীয় মাধ্যমে হয়ে থাকে এবং ক্ষারীয় মাধ্যমে হয়ে থাকে তাহলে কীভাবে আমাদের করা উচিত এবং আমরা এখান থেকে কীভাবে ক্র্যাক করতে পারি এবং পিএইচের মানের পরিসরগুলো কীরকম হয়ে থাকে তার ওভারঅল সিনারিও আমি আমাদের সামনে সুন্দর মতো আলোচনা করেছি। সো একটু ভাইকে বলো এই প্রশ্নটুকু সবার কাছে ক্লিয়ার কিনা এবং এই টপিক থেকে কোশ্চেন আসলে সবাই পারবেন কিনা, একটুখানি জাস্ট ভাইকে জানান। যদি সব কিছু পারফেক্ট থাকে আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করব। একটু ভাইকে জানান যে আসলে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। একটু ভাইকে জানাও যে আসলে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। ওকে, আশা করছি সবাই সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। ওকে ওকে ওকে, চলেন আমরা হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেনে মুভ করি। কি বলেছে আমাদের 11 নম্বর কোশ্চেনটা একটুখানি লক্ষ্য করি যে 0.01 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ এর মান কত। এই যে দেখো এটা তো অনেক সোজা কোশ্চেন, অনেক ইজি কোশ্চেন। আমরা জানি পিএইচ কি হয় থাকে, পিএইচ হচ্ছে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলে থাকি ভাইয়া পিএইচ বলে থাকি। এখন কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে কি বলে থাকি পিএইচ বলে থাকি। মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাই আমাদের দেওয়া আছে। সো এইটাকে জাস্ট হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এবং এখানে তার তুল্য সংখ্যা কত 1, যদি সালফিক অ্যাসিড দেওয়া থাকতো H2SO4 সালফিক অ্যাসিড দেওয়া থাকতো তখন আমি বললাম তুল্য সংখ্যা 2, তখন এইখানের মধ্যে জাস্ট তুল্য সংখ্যাটা গুণ করে দিয়ে টাস করে গুণ করে দিতাম তাহলে হয়ে যেত। এখন তোমাদের লেভেলে তোমরা হচ্ছে ভাই কি করতে পারো, ক্যালকুলেটার ইউজ করে করতে পারো, বাট ক্যালকুলেটার ছাড়াও এটা করা যায়। শূন্যর পরে যতটা কি থাকবে 0.0 যতটা 1 যদি এখানে থাকে এবং যদি তুল্য সংখ্যা কি হয় থাকে 1 হয়ে থাকে তখন এই শূন্যর পরে কয়টা সংখ্যা আছে 1 2 3টা আছে, যখন এখানে পিএইচ এর মান কি হবে 3 হবে, পিএইচ এর মান 3 হবে। এটা হচ্ছে শর্টকাট ট্যাক্টিক্স। যদি শূন্যর পরে এরকম দেওয়া থাকতো যে ভাইয়া 0.00001 এরকম দেওয়া আছে তাহলে পিএইচ এর মান কত 1 2 3 4 5, এই যখন পিএইচ আমি বলে দিতাম ভাইয়া 5 হবে। ওকে, যদি ঘনমাত্রা এত বলতো তখন আমরা বলে দিতে পারতাম। ওকে, তো চলেন আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। 12 নম্বর কোশ্চেন, আমরা জারণ বিজারণ ও পোষণের মধ্যে চলে আসছে যে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, কি বলছে কোনটি আসলে জারণ বিজারণ বিক্রিয়া সেটা তোমার কাছ থেকে জানতে চাইছে। এখন জারণ বিজারণ বিক্রিয়াটা কিরকম হয় থাকে, আমরা জানি জারণ যে আছে, জারণ মানে কি হয় থাকে, জারণ মানে কি হয় থাকে ভাই, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে কি হয় থাকে ইলেকট্রন ছাড়ন হয়, আর জারণ সংখ্যা বারণ, জারণ সংখ্যা বারণ, বারণ মানে কি পজিটিভ সাইন হবে। আর এখান থেকে বিজারণ মানে কি হয় থাকে ভাই, বিজারণ মানে আমাদের যে ঘটনা ঘটবে, বিজারণ যে আছে এই বিজারণ মানে হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ, জারণ সংখ্যা কম, জারণ মান সংখ্যা না, জারণ মান। এখন
এখন এখান থেকে এই কনসেপ্ট থেকে আমরা এখান থেকে এই কোশ্চেনটা হচ্ছে আনসার করার ট্রাই করবো, জাস্ট এতটুকু প্রশ্ন দিয়ে যে ভাইয়া কীভাবে, যে জারণ সংখ্যার মধ্যে আমরা দেখছি ইলেকট্রনের কী হবে, আদান প্রদান ঘটবে। যেহেতু ইলেকট্রনের আদান প্রদান এখান থেকে ঘটবে আমাদের, সো ইলেকট্রনের আদান প্রদান ঘটবে এরকম বিষয় নিয়ে আমাদের কী করতে হবে, এখান থেকে ডিল করতে হবে। এবং ইলেকট্রনের আদান প্রদান কোথায় কোথায় হচ্ছে, কীভাবে হচ্ছে, সেই বিষয়টা আমাদেরকে এখান থেকে জানতে হবে। ওকে, এখন চলেন আমরা দেখি যে ভাই ক্যালসিয়াম কার্বনেট যে আছে, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়ার ফলে এখানে ক্যালসিয়াম অক্সাইড আর কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। অর্থাৎ ক্যালসিয়াম এখানে 2+ ছিল এবং কার্বনেট 2- ছিল। এখন এখান থেকে ক্যালসিয়াম 2+ আছে, অক্সিজেন 2- আছে, এবং এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যে আছে, কার্বন কি আছে ভাই 2-, সরি 2+, সরি এটা হচ্ছে অক্সিজেন 2-, আর এখান থেকে হচ্ছে 2+। এরকম কনসেপ্ট দিয়ে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে দুইটা চারটা, এখানে চারটা আমাদের ইলেকট্রন দ্বারা এটা শেয়ার করে হচ্ছে বন্ধন গঠন করছে। অর্থাৎ এখানে যা যা আছে তাইতে আমাদের সেম চার্জে আছে। সো এটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া না, এটা হচ্ছে আমরা বলতে পারি বিয়োজন বিক্রিয়া, এবং ইলেকট্রনের আদান প্রদান ঘটে নাই। প্রদান ঘটেনি। তারপরে যদি দেখি সোডিয়াম প্লাস আয়ন, হাইড্রোক্সিল মাইনাস আয়ন, হাইড্রোক্সিজেন আয়ন, এখানে ক্লোরাইড আয়ন, সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরাইড আয়ন। সো এখানেও ইলেকট্রনের আদান প্রদান ঘটে নাই, ইলেকট্রনের। সো ওটাও আমাদের হবে না। হাইড্রোজেন সালফাইড যে রয়েছে, হাইড্রোজেন সালফাইড এবং ক্যালসিয়াম 2+ আর ফ্লোরাইড হচ্ছে মাইনাস। সো এখানে ক্যালসিয়াম সিলভার যে রয়েছে, সিলভার প্লাস ছিল, নাইট্রেট মাইনাস ছিল। সো সিলভার প্লাসে আছে, ফ্লোরাইড মাইনাসে আছে। ক্যালসিয়াম 2+ আছে, নাইট্রেট মাইনাস যে রয়েছে 2- হয়ে গেছে। আর এখানেও ইলেকট্রনের আদান প্রদান ঘটে নাই, জাস্ট কি একটা আরেকটার পাশে কি হয়েছে, সাবস্টিটিউট হয়েছে। সো ইলেকট্রনের আদান প্রদান ঘটে নাই, যার কারণে ওটাও আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হতে পারে না। তাহলে আমাদের লাস্ট এই কোশ্চেনটা আছে, এইটা হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এখন বলতে ভাই কেন, ওয়াই? হাইড্রোজেন সালফাইডের মধ্যে যদি দেখি, হাইড্রোজেন কি আছে এখানে প্লাস আছে, সালফার কি আছে 2- আছে। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা দেখতেছি সালফার ডাইঅক্সাইড যে রয়েছে, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা দেখতেছি সালফার যে আছে এখানে আমাদের উৎপাদক হিসেবে শূন্য হয়ে গেছে। অক্সিজেন হাইড্রোজেন এখানে প্লাস ছিল, অক্সিজেন 2- হয়েছে। অর্থাৎ সালফার এখানে দেখতেছি -2 আছে, এখান থেকে কি হয়ে গেছে ভাইয়া, কমে গিয়ে আমাদের কি হয়েছে ভাই, ইলেকট্রন গ্রহণ করছে, মাইনাস ছিল। সো ইলেকট্রন গ্রহণ করছে কয়টা, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে, শূন্যতা পরিণত হয়েছে। সো ইলেকট্রন যদি গ্রহণ করে তার মানে তারা কি হয়েছে, বিজারণ ঘটছে। অর্থাৎ জারণ বিজারণ এট এ টাইম আমাদের ঘটে গেছে এই বিক্রিয়ার মধ্যে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, জারণ বিজারণ বিক্রিয়া আমরা বলবো কি ভাই, এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। ওকে, সো দেখো কত সহজে আমরা হচ্ছে জারণ বিজারণ আমাদের বিক্রিয়াটা কীভাবে হবে আমরা খুব সহজে কি করতে পারলাম, ক্র্যাক করতে পারলাম। সো চলো আমরা নেক্সট কোশ্চেনে এখন মুভ করবো। 13 নম্বর কোশ্চেন দেখবো আমরা। 13 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, সেটা একটু লক্ষ্য করেন। বলছে পটাশিয়াম টেট্রা আয়োডো হেক্সাসায়ানাইড যেটা আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখন এইখানের মধ্যে জটিল যৌগের মধ্যে এটা একটা জটিল যৌগ, কারণ আমরা কি বলতেছি থার্ড ব্র্যাকেট দেওয়া আছে এবং এখানে লিগ্যান্ড আছে। সো থার্ড ব্র্যাকেট এবং লিগ্যান্ড আছে, যার কারণে এটাকে আমরা বলতেছি জটিল যৌগ। আর এই যৌগের মধ্যে জারণ সংখ্যা বা জারণ মান কত, যেমন আমরা ছোটবেলায় কি করছিলাম, ছোটবেলায় বলতে হচ্ছে ক্লাস 8, 9, 10 এর মধ্যে আমরা পড়ছিলাম সালফ্রিক অ্যাসিড যদি আমাদেরকে বলে, সালফ্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমাকে বলতো কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত। কেন্দ্রীয় মৌল বলতে আমাকে সালফারের কাজ, যার জারণ সংখ্যা বের করতে পারেন তাকে আমরা এক্স হিসেবে কল্পনা করতে থাকি। তাহলে হাইড্রোজেন কি হয়ে থাকে ভাই, +1, কারণ কি হাইড্রোজেন +1 চার্জ হয়ে থাকে। কারণ এখানে দুটো পরমাণু আছে, যার কারণে হাইড্রোজেন 1+ ইন্টু হচ্ছে কি ভাই সালফারের যে আছে এক্স, কারণ ইন্টু হচ্ছে 1, কারণ একটা মৌল আছে, প্লাস অক্সিজেনে কি থাকে 2- ইন্টু কি হবে 4, এ টোটালটার কি হবে জারণ সংখ্যার মান 0 হবে। সো এখান থেকে আমরা কি বলতে পারি +2 প্লাস হচ্ছে এক্স মাইনাস 8 ইন্টু হচ্ছে 0। সো এক্স ইকুয়াল আমি কি বলতে পারি -6 ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ এক্স বলতে হচ্ছে সালফারের জারণ মান কত হচ্ছে ভাইয়া +6, অর্থাৎ কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যার মান হচ্ছে কত ভাইয়া +6 হবে। ঠিক সিমিলারভাবে আমাদের এখান থেকে জানতে চাইছি কি ভাইয়া, যে আয়রন যে মৌলটা আছে এটার জারণ সংখ্যা আমরা জানি পটাশিয়াম প্লাস আয়ন হয় এবং সায়ানাইড যেটা আছে মাইনাস হয় থেকে। সো এখান থেকে যার জারণ সংখ্যার মান জানতে হবে তাকে আমরা এক্স হিসেবে কল্পনা করবো। সো এখানে পটাশিয়াম কি হচ্ছে +1 ইন্টু হচ্ছে কত ভাইয়া 4, কারণ 4টা পরমাণু আছে, প্লাস কি করবো ভাইয়া আয়রন যে আছে আয়রনের হচ্ছে কি একটা পরমাণু ইন্টু হচ্ছে কি ভাইয়া এক্স, কারণ এর জারণ সংখ্যা বের করবো, প্লাস সায়ানাইড যে রয়েছে সায়ানাইড কত -1 ইন্টু কত হবে ভাইয়া 6টা পরমাণু আছে, যেমন 6 ইকুয়াল হচ্ছে 0। দ্যাটস ওয়াই এখান থেকে হচ্ছে 4 প্লাস এক্স -6 ইকুয়াল হচ্ছে 0। সো এক্স ইকুয়াল আমি বলতে পারি -2 ইকুয়াল হচ্ছে 0, যার কারণে এখানে এক্স ইকুয়াল আমি কত পাচ্ছি ভাই +2। +2 বা আয়রনের জারণ মান কত আসতেছে, আয়রনের জারণ মান আসতেছে +2। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার আমাদের কি হবে +2। ওকে, দেখো আমরা এইভাবে খুব সহজে কী করতে পারি, যে কোনো যোগের ক্ষেত্রে তার জারণ সংখ্যা যে আছে জারণ সংখ্যার মানটা আইডেন্টিফাই করতে পারি। বাট মাঝে মাঝে একটুখানি কী হয় থাকে ব্যতিক্রম কিছু জিনিসপত্র থাকে, এগুলোই আমাদের অবশ্যই কী করতে হবে, দেখে নিতে হবে।
এবং ব্যতিক্রম যে আছে ব্যতিক্রমগুলো আমাদেরকে অবভিয়াসলি কী করতে হবে, দেখে নিতে হবে, কারণ ব্যতিক্রম থেকে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কী আসে, কোশ্চেন চলে আসে। যে আপনারা চান আমি তাহলে আপনাদের ব্যতিক্রমের এই কোশ্চেনগুলোর আমি আপনাদেরকে এখান থেকে দেখাই দিতে পারি যে আসলে কোনটার ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম ঘটে থাকে। সো যদি আপনারা চান তাহলে আমি দেখাই দিতে পারি। আমি একটুখানি জাস্ট বলি আপনাদেরকে, যেমন হচ্ছে এখান থেকে আমরা জানি যে ভাইয়া Fe3O4 এর ক্ষেত্রে জারণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি প্রচলিত যে রয়েছে, প্রচলিত অর্থাৎ নর্মালি যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যার মান আমাদের কী হবে, +8/3 আসবে, +8/3 আসবে। বাট কারেক্ট যেটা সেটা হচ্ছে +2 -3 +3 এই দূরে কী ভাই আমাদের আয়রনের জারণ সংখ্যা হয় থেকে, অর্থাৎ কেন্দ্রীয় বলতে হতো আমি আয়রনকে বোঝাচ্ছি এখান থেকে। তারপরে আমরা এখান থেকে জানি ইথিন যেটা আছে C2H4 এটার ক্ষেত্রে প্রচলিত কত আছে, প্রচলিত হচ্ছে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে -2, বাট রিয়াল বা বাস্তবিক ক্ষেত্রে আমাদের কী থেকে ভাই -4 হয় এর জারণ সংখ্যার মান। ওকে, ঠিক সিমিলারভাবে আমাদের এখান থেকে যদি আমরা দেখি হাইড্রোজেন H2SO5 যদি হয় থাকে তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আমরা জানি যে আমাদের প্রচলিত কত হবে ভাইয়া, প্রচলিত হচ্ছে 8, বাট এখান থেকে রিয়েলিস্টিক ঘটনা হচ্ছে কত, রিয়েল হচ্ছে +6। ওকে, সো এই কনসেপ্ট থেকে হচ্ছে তোমরা এইগুলো একটু জাস্ট দেখে রাখলেই ইনশাআল্লাহ হচ্ছে সুন্দর মতো সোডিয়াম টেট্রা অক্সাইড যে রয়েছে এগুলো হচ্ছে জাস্ট একটুখানি দেখলেই তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। সো চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। 14 নম্বর কোশ্চেন কী বলছে, কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ আমরা জানি আসলে জারক কোনটা বিজারক কোনটা। সো এই দুইটা বিষয় যদি তোমার জানা থাকে তুমি খুব সহজেই কিন্তু জারণ বিজারণ থেকে এবং জারক বিজারক এবং কোনটা জারিত হবে এবং কোনটা বিজারিত হবে এবং কে কাকে বিজারিত করবে জারিত করবে এই কনসেপ্টটা তোমার জন্য একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া জাস্ট দুটো ছন্দ একটুখানি জাস্ট লিখে দিব, তোমরা এই দুটো ছন্দ যদি মাথায় রাখতে পারো দেখবা খুব সহজেই তুমি এই কোশ্চেনগুলো কী করতে পারতেছো, ক্র্যাক করতে পারতেছো। চলেন আমি একটু ছন্দগুলো দেখি। তোমরা সবাই জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে আছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শর্ট ফর্মে বলা হয় জাবি বা জানবিবি আমরা যেটাকে বলে থাকি। ওকে, সো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা কী করে থাকি, জাবি বলে থাকি। কী বলে থাকি, জাবি বলে থাকি। সো এই জাবি তুমি ডাবল 2 বার লিখবা, তাহলে ভাই দেখবা একবারে তোমার 50% পড়ালেখা ডান জারণ বিজারণে। আর একটা আছে যেটা লিখলে জারণ বিজারণে আরও 50% কমপ্লিট হবে, আর টোটালি 100% শেষ। এটা হচ্ছে ওইটাকে উল্টাই দিব, বিজা আর কি লিখবো ভাইয়া, বিজা, তাহলে ভাই তোমার পড়ালেখা শেষ। এখন বলতে পারো ভাই কেমনে শেষ, এই যে এই জ থেকে মাথায় রাখবা জারক সমূহ, জারক সমূহ কি থেকে এই বিজারণ বিক্রিয়া, জারক সমূহ কোথায় দেখবা, বিজারণ বিক্রিয়া অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়। এই যে এই কনসেপ্টটা, এন্ড দেন বিজা হচ্ছে বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে নিজে জারিত হয়। সো এই দুটো ছন্দ থেকে তুমি খুব সহজে এখান থেকে বলে দিতে পারো। এখন ভাই এইখানের মধ্যে জারক এবং বিজারক যে আছে, অর্থাৎ এই যে যেটা জারণ বিজারণ দুইটার ক্ষেত্রে ঘটবে, সো এরা উভয় হিসেবে কাজ করে কারা, হাইড্রোজেন পারঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং ওজোন যে আছে এই ওজোন, এই তিনটা তুমি বিষয় যদি মাথায় রাখতে পারো তোমার জন্য এই দুনিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এখন বলতে পারো কেন, কারণ এই তিনটা জিনিসপত্র কি একই টাইম জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। সো ফেরাস সালফেটকে আমরা বলতে পারতেছি না, হাইড্রোজেনকেও বলতে পারতেছি না, এই যে পটাশিয়াম আয়োডাইডকে বলতে পারতেছি না। এখান থেকে আমরা দেখতেছি হাইড্রোজেন পারঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং ওজোন যে আছে এরা কি হয় অ্যাট এ টাইম জারক এবং বিজারক উভয় হিসেবে কি করে থাকে কাজ করে থাকে। এই তিনটা তুমি জারক এবং বিজারক উভয় একটুখানি মাথায় রাখলে এই কোশ্চেনটা তোমার জন্য আনসার করা কী হবে, একবারে ইজি হয়ে যাবে। সো একটু ভাইকে বলো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলেন কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা।
একটুখানি জাস্ট ভাইকে বলো এটা সবার ক্লিয়ার কি না। আর বিজারক হিসেবে আমরা হচ্ছে এখান থেকে বলতে পারি যে বিজারক আসলে কারা কারা হয়ে থাকে বা বিজারকটা কীভাবে হয়ে থাকে, যেমন আয়রন ফ্রাস সালফেট যেটা আছে এটা একটা বিজারক হিসেবে কাজ করে থাকে। বিজারক বিজারক যেমন আমি বললাম Fe2+ থেকে কি একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হয়। অর্থাৎ যারা ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ বিজারক সমূহ, এই যে বিজারক সমূহ জারণ বিক্রিয়া ঘটাচ্ছে এটা হচ্ছে বিজারক। তারপর হচ্ছে Tin2+ যেটা আছে Tin2+ দুইটা ইলেকট্রন ত্যাগ করে Tin4+ পরিণত হয় থেকে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে H2O2 এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে পরিণত হয় থেকে আয়োডিন মাইনাস যেটা আছে এরা একটা ইলেকট্রন ত্যাগ করে কী করে থাকে যে আয়োডিন গ্যাসে পরিণত হয় থেকে অর্থাৎ জিরোতে পরিণত হয়। সো এইভাবে আমাদের বেসিক্যালি বিক্রিয়াগুলো সংঘটিত হয়ে থাকে। তো চলেন 15 নম্বর কোশ্চেন আমরা দেখব কি বলছে ভাই এখান থেকে যে এটা এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে Na2SO3 যে আছে SO3 যেটা আছে SO3 H2O3 অর্থাৎ এইখানের মধ্যে এইখানের মধ্যে আমরা জানি যে H2O3 এবং এখানে আয়োডিন যে আছে আয়োডিন শূন্য অবস্থায় আছে এবং এখান থেকে দেখতেছে আয়োডিন মাইনাসে পরিণত হয়েছে, অর্থাৎ শূন্য থেকে তার কি হয়েছে ভাই কমে গেছে। অর্থাৎ কমে যাওয়া মানে কি, তার মানে কি সে ইলেকট্রন গ্রহণ করছে না ত্যাগ করছে? অবভিয়াসলি সে কি করছে, গ্রহণ করছে। ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। ত্যাগ করলে তো সে পজিটিভ হয়ে যেত। আর এখান থেকে H2O3 অর্থাৎ সোডিয়াম Na2H2O3 যে রয়েছে এইটা হচ্ছে কি ভাই একটা ইলেকট্রন কি করে থাকে, একটা ইলেকট্রন সে ত্যাগ করে এখান থেকে Na2H4O6 এ পরিণত হয় একটা ইলেকট্রন। ওকে, সো এখান থেকে আমরা এইটাকে কি বলে থাকি, বিজারক। কি বলে থাকি, বিজারক বলে থাকি। বিজারক মানে কি ইলেকট্রন ত্যাগ করছে, কি করছে, ত্যাগ করছে। তাহলে এখান থেকে আমরা কি বলতেছি যে আসলে এইটা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে ওই যে আমি বলছিলাম জাবি জাবি আর বিজা বিজা, জাবি জাবি আর বলছিলাম বিজা বিজা। তোমার লাগবে কি ভাই জারণ বিক্রিয়া, কি লাগবে, জারণ ঘটছে অর্থাৎ জারণ বিক্রিয়া লাগবে। অর্থাৎ এটা হচ্ছে জারক, অর্থাৎ এটা হচ্ছে বিজারক সমূহ। তাহলে এখানে কোনটা বিজারক হিসেবে কাজ করছে, জারণ বিক্রিয়া। তাহলে এটার মধ্যে তো বিজারণ ঘটছে, কি ঘটছে, বিজারণ ঘটছে, বিজারণ ঘটছে। সো তোমার লাগবে জারক, বিজারক লাগবে। বিজারক মানে কি, জারণ বিক্রিয়া ঘটছে। এই যে জারণটা এখান থেকে এইটা থেকে কি হয়েছে, এটাতে পরিণত হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বলতেছি H2 যে বিক্রিয়া কোনটির জারণ ঘটেছে, H2O3 যেটা আছে 2-, কারণ আমাদের ডান পক্ষে ওইটার মধ্যে আমাদের জারণ ঘটতে পারে না, কারণ ওইটা তো জারণ ঘটার পর ওখানে ট্রান্সফার হয়েছে, এইটা থেকে আমাদের বেসিক্যালি এখানে উৎপন্ন হয়েছে, যার কারণে আমরা হচ্ছে এইটা বলতেছি। ওকে, সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমরা এখান থেকে এইটা বলতে পারতেছি। ওকে, সো একটু ভাইকে বলো যে এটা সবাই বুঝতে পারছেন কিনা, যে ভাই জারণ আসলে কোনটার ঘটছে। ওকে, চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করি। 16 নম্বর কোশ্চেন। Na2H2O3 থেকে আয়োডিন এর সাথে বিক্রি করে, এখান থেকে হচ্ছে কি ভাই জারণ ঘটছে। এই যে এইটার মধ্য থেকে H2O3 এখান থেকে আমরা দেখছি H4O6 যে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে কি ঘটছে, এটার জারণ ঘটছে। আর এইটা আয়োডিন যে রয়েছে, আয়োডিনের সাথে কি হয়েছে, এখানে আয়োডিন শূন্য ছিল বাট এখানে মাইনাসে পরিণত হয়েছে। অর্থাৎ শূন্য থেকে মাইনাসে পরিণত হয়েছে মানে কি ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। অর্থাৎ এখানে আমাদের দর্শক আয়ন হিসেবে কে অবস্থান করতেছে, এই যে সোডিয়াম যে আছে সোডিয়াম, বাট বাকি সবগুলোর মধ্যে ইলেকট্রন চেঞ্জ হয়েছে। এই যে আয়োডিনও হবে না, আয়োডিনও হবে না, কারণ এদের মধ্যে চেঞ্জিং ঘটছে। বাট আমাদের এই যে সোডিয়াম প্লাস আয়ন যে রয়েছে, এটা সোডিয়াম এখানেও ছিল প্লাস আয়ন হিসেবে, সোডিয়াম এখানেও ছিল কি ভাইয়া প্লাস আয়ন হিসেবে, এখানেও ছিল কি ভাইয়া প্লাস আয়ন হিসেবে। যার কারণে এইখানের মধ্যে দর্শক আয়ন হিসেবে সোডিয়াম যে আছে, সোডিয়ামটাই আমাদের এখানে কি করছে ভাইয়া, কাজ করছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা এখান থেকে এই কোশ্চেনের আনসার কি পেয়ে গেলাম, সোডিয়াম পেয়ে গেলাম। সো একটু ভাইকে বলো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। ওকে, চলেন নেক্সট কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে রয়েছে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে রয়েছে এটা আমাদের বেসিক্যালি কি বলা থাকে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারক বলা থাকে। কি বলা থাকে, এটা হচ্ছে জারক। কারণ কি জারক কেন বললাম, কারণ জাবি অর্থাৎ বিজারণ বিক্রিয়া ঘটে। কি ঘটে থাকে, বিজারণ বিক্রিয়া। অর্থাৎ বিজারণ বিক্রিয়া মানে কি ইলেকট্রন সে গ্রহণ করে থাকে, ইলেকট্রন কি করে থাকে, গ্রহণ করে। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেসিক্যালি কি থাকে, ক্ষারীয় AMnO4, এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন কি হয়ে থাকে, গ্রহণ করে থাকে। 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ পরিণত হয় থেকে, Mn2+, 5+ থেকে Mn2+ পরিণত হয়, Mn2+ পরিণত হয়। ওকে, অ্যান্ড এখান থেকে সালফ্রিক অ্যাসিড যে আছে, সালফ্রিক অ্যাসিড দেওয়া আছে এবং এইখানের মধ্যে আয়রন অক্সালাইট যে রয়েছে, অক্সালাইট দেওয়া আছে।
তো বিক্রিয়ার সমতাকৃত সমীকরণে জারক এবং বিজারকের মোল সংখ্যা কত? জারক ও বিজারক যে রয়েছে, এখন জারক কি হয় থেকে ওই যে জাবি জারক, জারক সমূহ বিজারণ বিক্রিয়া যার ঘটবে, যার কি করবে বিজারণ ঘটবে, অর্থাৎ এই যে জারক যে আছে, জারক বলতেছি, অর্থাৎ যার বিজারণ বিক্রিয়া, অর্থাৎ বিজারণ বিক্রিয়া কাট করতেছে এইটা, এই দুটার জারক এবং বিজারকের মোল সংখ্যা যথাক্রমে কত? অর্থাৎ বিজারকের মোল সংখ্যা কত? যে ভাই মোল সংখ্যা কি হয় থেকে, যে এক্সচেঞ্জ হয় থেকে, এখানে অক্সালিক অ্যাসিড যে রয়েছে H2C2O4, এই জায়গায় আয়রন যে রয়েছে, আয়রনের পার্ট আমাদের বেসিক্যালি এখান থেকে দেওয়া হয়েছে, অক্সালিক অ্যাসিড যে রয়েছে, অক্সালিক H2C2O4, এখানে দুইটা ইলেকট্রন আদান প্রদান ঘটে, কি ঘটে থেকে দুইটা ইলেকট্রন আদান প্রদান, অর্থাৎ H2C2O4 এই অক্সালিক অ্যাসিড এখান থেকে আমাদের বেসিক্যালি দেওয়া যেত, অথবা আয়রন H2 দিচ্ছে, অর্থাৎ এখানে Ap2+ হিসেবে কাজ করে, H2O2 C2O4, এইখানের মধ্যে Ap2+, অর্থাৎ এইখানের মধ্যে এইটা হচ্ছে কি আমরা জারক দেখছি, এটা হচ্ছে বিজারক, বিজারক। এখন এই জারক এবং বিজারকের মোল সংখ্যা যথাক্রমে, এখন সেটা কোনটার মোল সংখ্যা কত, কি বলছে কোনটার মোল সংখ্যা কত সেটা তোমাদের কাছে জানতে চাইছে। এখন এটার ক্ষেত্রে মোল সংখ্যা আমরা কত জানি ভাই, এটার জন্য হচ্ছে কত হয় থেকে দুইটা হয়, দুইটা ইলেকট্রন আদান প্রদান ঘটে থেকে, দুইটা ইলেকট্রনে কি হয়ে থেকে আদান প্রদান ঘটে, সো 6 হওয়ার কোনোভাবেই কি নাই, 6 হওয়ার কোনোভাবেই কোনো চান্স নাই, সো 6 হওয়ার এখানে কোনো, কারণ তুল্য সংখ্যা এখানে 6 আমরা পাই না, সো এখানে আমরা কি পাবো 2 আর 5 পাবো, কি পাবো 2 আর 5 পাবো, অর্থাৎ এই যে এখানে জারক এবং বিজারক, জারক যে আছে জারকের হচ্ছে কি 2, আর এটা হচ্ছে কি জারক যে আছে বিজারকের হচ্ছে কত ভাইয়া 5, বিজারকের হচ্ছে কত ভাইয়া 5, ওকে। কারণ কি তুল্য সংখ্যা কি হয় থেকে এক্সচেঞ্জ হয় থেকে, যার কারণে মোল সংখ্যা বলছে যে বিজারকের মোল সংখ্যা যথাক্রমে, ওকে। সো তুল্য সংখ্যা এক্সচেঞ্জ হয় থেকে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমরা এখান থেকে এইটা পাইলাম। সো একটু ভাইকে বলো যে আসলে তুল্য সংখ্যার কনসেপ্ট দিয়ে হচ্ছে এই কোশ্চেনটার সমাধান করা যায়, যেটা দিনাজপুর বোর্ড 2019 সালে কিন্তু এই কোশ্চেনটা চলে আসছে। সো সবার ক্লিয়ার হলে একটু ভাইকে জানান যে আসলে এটা সবাই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা, তাহলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করবো। আমাদের আর খুব বেশি কোশ্চেন আমাদের বাকি নেই, আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটা শেষ করে ফেলবো। 18 নম্বর কোশ্চেন আমরা দেখি যে আসলে 18 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, বা এই কোশ্চেনটা কি বলে আমাদেরকে সেটা একটুখানি দেখেন। কি বলছে 100 মিলিলিটার সেমিমোলার, কি বলছে 100 মিলিলিটার বলা দিচ্ছে, তার মানে আমি এখানে থেকে বুঝে গেছি যে এটা হচ্ছে ভি এর মান বলা আছে, সেমিমোলার বলা আছে, কি আছে সেমিমোলার আছে, সেমিমোলার মানে কি ঘনমাত্রা আমাকে বলে দিচ্ছে, এস এর মান যেটা আছে 0.5 এতমোল। দ্রবণ তৈরিতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট লাগবে, কি লাগবে সোডিয়াম কার্বনেট কি পরিমাণ প্রয়োজন, অর্থাৎ সোডিয়াম কার্বনেট বলতে আমাকে বোঝাচ্ছে এম, সোডিয়াম কার্বনেট যে রয়েছে, সোডিয়াম কার্বনেট যেটা হচ্ছে 106 আমরা জানি তার আণবিক ভর। এখন কি পরিমাণ লাগবে, কি বলছে কি পরিমাণ লাগবে, কি পরিমাণ মানে কি এখানে হচ্ছে কি ডাব্লিউ এর মান আমাদের কাছে জানা যাচ্ছে, ডাব্লিউ ইকুয়াল হোয়াট, আমরা জানি যে ভাই মিলিলিটার এককে যদি ঘনমাত্রা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ঘনমাত্রার এখান থেকে আমরা কি জানি সূত্র আমরা দেখছিলাম, এস ইকুয়াল কি লেখা যায় এন বাই ভি, এটা জানি, এন্ড দেন আমরা জানি ডাব্লিউ ইকুয়াল কি লেখা যায় 1000 বাই হচ্ছে এম ভি, ভি মিলিলিটারে হয় থেকে, আমরা আরও জানি ডাব্লিউ বাই হচ্ছে এম ভি মিলিলিটার এককে হয়, যেহেতু আমাদের মিলিলিটার এককে দেওয়া আছে ঘনমাত্রা, মানে আয়তনটা মিলিলিটার এককে দেওয়া আছে, যার কারণে এস ইকুয়াল আমরা কি বলতে পারবো যে ভাইয়া ডাব্লিউ ইন্টু 1000 বাই কি করবো এম ভি, তার এখান থেকে এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 0.5, এই ক্যাপিটাল এম এর মান কত দেওয়া আছে ভাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমরা জানি, সোডিয়াম কার্বনেটের জন্য আমরা জানি কত 106, কিন্তু ভি এর মান কত দেওয়া আছে 100, আর এখান থেকে আমরা কি করবো 1000 দ্বারা ভাগ করবো, ডাব্লিউ ইকুয়াল বের করতে হবে, আর 0 0 নাই করে দিলাম, তাহলে এই 0 0 যদি নাই করে দেয় তাহলে এখানে আছে 10, তাহলে এখান থেকে আমাদের কত আসছে ভাইয়া, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে এই কোশ্চেনটার আনসার পেয়ে যাবো, ডাব্লিউ ইন্টু আমরা এখান থেকে বলতে পারবো এই যদি জিরোটা উঠাই দিই তাহলে আবার এখানে আসছে 10, তাহলে এখান থেকে আমাদের কত আসছে, আরে 110 কেন লিখলাম, 0.5 ওটাই থাক, আমরা আর না করি ওখানে কোন, আমরা ডিরেক্ট হচ্ছে এখান থেকে জাস্ট ক্যালকুলেশনটা করলেই হচ্ছে এখান থেকে, যেহেতু আমাদের ক্যালকুলেটার আমরা ইউজ করতে পারবো, আমরা ক্যালকুলেটারকে কাজে লাগাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে পারবো আনসার করতে। দেখো কি বলছে আমাদেরকে 0.5 ইন্টু কি করবো 0.5 ইন্টু 106 অর্ধেক 53 ভাই কি ভাগ করবো কি ভাইয়া 10, 5.30 হাতে ক্যালকুলেশন করেও করা যায়। দেখো আমরা কত সহজে এই কোশ্চেনটা কি করলাম আনসার করে ফেললাম। দেখো আমরা এইভাবে আমাদের কোশ্চেন কিন্তু চলে আসতে পারে, সো এইভাবে আমরা হচ্ছে খুব সহজে এই কোশ্চেনগুলো ক্র্যাক করতে পারি। 19 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি যে আসলে কি হয় থেকে ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, এটাকে যদি তাপ দিই তাহলে কি হয় ক্যালসিয়াম অক্সাইড আর কি হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন এইখানের মধ্যে কত গ্রাম কি হবে আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কত গ্রাম কি হবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটা তোমাকে বলছে। কত গ্রাম থেকে 50 গ্রাম থেকে, কি বলছে 50 গ্রাম থেকে। এখন আমরা জানি এখান থেকে 100 গ্রাম কি হয়ে থাকে ক্যালসিয়াম কার্বনেট হয়, আর কার্বন ডাইঅক্সাইড কোথায় থাকে 44 গ্রাম উৎপন্ন হয়।
তাহলে যদি 100 গ্রাম থেকে আমি যদি ঐকিক নিয়মে করতে যাই, 100 গ্রাম থেকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে হতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কত ভাইয়া? উৎপন্ন হয় 44 গ্রাম, কারণ সমতা করে নিতে হয়। তাহলে 50 গ্রাম থেকে মানে তার অর্ধেক গ্রাম থেকে আমাদের কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে কত? 44 ইন্টু হচ্ছে 50 বাই হচ্ছে কত ভাই 100, তাহলে 22 গ্রাম। তাহলে কাঙ্ক্ষিত আনসার কি হবে? 22 গ্রাম। জাস্ট চোখের দেখাই লিরিক্স মেরে শেষ করে দেওয়া যায়। ওকে, দেখো আমরা কত সহজে হচ্ছে এই কোয়েশ্চেনটা ক্র্যাক করে ফেললাম যে ভাই আসলে এখান থেকে তুমি যদি জাস্ট বিষয়গুলো জানো যে আসলে ভাই কোনটাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, ওই বিষয়গুলো যদি জাস্ট ক্র্যাক করতে পারো, দেখো এমসিকিউ আহামরি কঠিন কিছু আসে না। 25টা এমসিকিউ সলভ করার জন্য তোমার ম্যাক্সিমাম ভাই 18 থেকে 20 মিনিট লাগার কথা। যদি তোমার কনসেপ্টগুলো সবগুলো ক্লিয়ার থাকে, তুমি জাস্ট কোশ্চেন দেখবা আর ধুমায় আনসার করবা। এখন তোমাদের অনেকের যে বিষয়টা হয় থাকে সেটা হচ্ছে ভাই ওই যে মাথা খেলে না, এই কারণে তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের ওপর থাকতে হবে, তোমাকে রেগুলার বেসিসে এক্সাম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে ভাই দেখতে পারবা খুব সহজেই তুমি হচ্ছে কি যে কোনো কোশ্চেন দেখে অ্যাপ্রোচ করতে হবে। আগে অ্যাপ্রোচ না করলে ভাই চিন্তাধারা থাকতে হবে, আমাকে সমাধান করতে হবে, আমাকে ভালো কিছু করতে হবে, আমার লাইফের চেঞ্জ আমাকেই নিয়ে আসতে হবে, আমার এইচএসসিতে জিপিএ 5 আমার লাইফের কতটা ইম্পর্টেন্ট বা ভাইটাল রোল প্লে করবে এটা উপলব্ধি যদি তুমি করতে পারো, তাহলে দেখতে পারবা যে আসলে ভাই তোমার পড়ালেখার এই স্পৃহা সব কিছুই বেড়ে গেছে। বাবা মা চায় যে আসলে তুমি একটা ভালো রেজাল্ট করো, একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% প্লাস পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভাইয়া তোমার রেজাল্টের একটা মার্ক থাকে। সো রেজাল্টটা কোনোভাবেই সুযোগ থাকা অবস্থায় কোনোভাবেই এই রেজাল্টের মার্কটাকে ভাই হারাইও না, কারণ এখানে 0.25 মার্কের কারণে সিরিয়াল অনেক দূর পিছায় যায়। সো এইগুলো কাজ করিও না, এবং ভাইয়া এই ক্রেডিটটা তোমারই শুধুমাত্র থাকবে, তোমার মা বাবা তোমার ক্রেডিটটা নেবে না, কারণ সার্টিফিকেটে সর্বপ্রথম তোমার নামটি থাকবে, তোমার মা বাবার প্রথমে নামটি থাকবে না। সো নিজের ভালো কে না বুঝে, সবাই নিজের ভালো বুঝে, নিজের ভালো নিজেকে বুঝে নিজের সামনের দিনগুলোকে মসৃণ করার জন্য তোমাকে নিজেকেই এই লাস্ট মোমেন্টে তোমার প্রস্তুতিকে গুছায় নিতে হবে, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হবে, কারণ দিন যত যাচ্ছে ঠিক দেশে কম্পিটিশন তত বাড়তেছে, নিজের স্থানটাকে নিজেকেই প্রিপেয়ার করে নিতে হবে, নাহলে এই দুনিয়াও তোমাকে ছেড়ে দেবে। এটাই হচ্ছে চরম বাস্তবতা। এবং ঠিক আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেনটি আপনাদের সবার জন্য কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। সো সবাই এটা সুন্দর মতো কী করবেন? হোমওয়ার্ক করে ফেলবেন। যেহেতু ভাইয়া আপনাদেরকে ইতিমধ্যে এই যে মোলের কনসেপ্ট এন ইকুয়াল আমি বলছিলাম কোনো পদার্থের ভর বাই আণবিক ভর ইন্টু হচ্ছে অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু ভিএসটিপি বাই হচ্ছে 22.4, এই কনসেপ্টগুলো দিয়ে আপনারা এই কোশ্চেনটা সমাধান করতে পারবেন। এবং সবাই একটু ভাইকে জানান যে আজকের ক্লাসটা সবার কেমন লেগেছে, এবং সবাই ওভারঅল সবগুলো প্রশ্ন ঠিকঠাকভাবে বুঝতে পারছেন কিনা, এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে ভাইকে জানান। একটুখানি ভাইয়া সময় দিচ্ছি, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে, একটু ভাইকে জানাতে পারেন, আদারওয়াইজ আমরা ক্লাসটা শেষ করে দেবো। একটুখানি ভাইকে জানান যে আসলে আজকের ক্লাসটা সবার কেমন লেগেছে এবং সবাই সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারছেন কিনা। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে নেক্সট একটা ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।